আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। 2 নম্বরে একটা চাপে আছে, বেশি একটু লক্ষ্য রাখেন, 2 নম্বরটা বেশি চাপে আছে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের 3টা ক্লাস মিস হয়েছে, তাই না? বৃহস্পতি, সরি মঙ্গল, বৃহস্পতি শুক্র। তো 3টা ক্লাসের মধ্যে আজকে একটা ক্লাস আমি অতিরিক্ত নিচ্ছি, বাকি 2টা ক্লাস ইনশাল্লাহ এই মাসে নিয়ে নিব। আমি সর্বোচ্চ চেষ্টা করি ক্লাসগুলো যেন মিস না হয়। তারপরেও ক্লাসের মিস হলে পড়ার প্রতি একটু গতিটা পরিবর্তন হয়ে যায়, এটা আমিও বুঝি। তারপরেও আসলে অনেক সময় ছুটির প্রয়োজনীয়তা দেখা দেয় আর কি। ইনশাল্লাহ আমরা ফৌজদারি কার্যবিদ্যার আলোচনা ছিল আমাদের। শুনতে পাচ্ছেন এদিক থেকে? ইসমাইল হোসেন, পাবনা। শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, ওকে, ঠিক আছে। কায়ুম ভাই, হাত উঠান। শোনা যাচ্ছে এদিক থেকে? এদিক থেকে আকিব ভাই, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। ওকে, ধন্যবাদ। ফৌজদারি কার্যবিধি আমাদের আলোচনা ছিল গত ক্লাসে। আলোচনা কত, 94 95 এই পর্যন্ত, তাই না? 96 আলোচনা করতে পারি নাই। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের আজকে আমার আর একটা ক্লাস ছিল, ওটা শেষ করলাম, আপনাদের ক্লাস শুরু করছি। রিভিশন আমরা আগামীকালকে বিস্তারিত পুরোটাই দিব। আজকে একটু গত ক্লাসের আলোচনাটা রিভিশন দিয়ে আবার শুরু করবো ইনশাল্লাহ। আগামীকালকে পুরোটা আবার রিভিশন দেবো, হ্যাঁ, ইনশাল্লাহ। ফৌজদারি কার্যবিধি আইনের এই অধ্যায়টার নাম হলো ফৌজদারি কার্যবিধি আইনের 7ম অধ্যায়, দলিল, অস্থাবর সম্পত্তি এবং অন্যায়ভাবে আটক ব্যক্তিকে উদ্ধার করার জন্য পরোয়ানা সংক্রান্ত। হ্যাঁ, দলিল, অস্থাবর সম্পত্তি এবং অন্যায়ভাবে আটক ব্যক্তিকে কি উদ্ধার করার জন্য কি পরোয়ানা। ফৌজদারি কার্যবিধি আইনের 94 ধারা হলো আদালতের 2টা কাজ। কি কি কাজ? এটা হলো অনুসন্ধান কাজ, আর একটা হলো কি, একটা হলো আদালতে 2টা কাজের মধ্যে একটা হলো অনুসন্ধান সম্পর্কিত কার্যক্রম, আর একটা হলো বিচার। আর পুলিশের কাজটা হলো কি, তদন্ত। পুলিশের কাজ কি, তদন্ত। তাহলে তদন্তের প্রয়োজনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি, তিনি অনুসন্ধানের প্রয়োজনে বিচারক বা ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা কি করতে পারবেন, এই অনুসন্ধানের সাথে জড়িত কোনো দ্রব্য বা কোনো দলিল, কোনো দলিল যদি কোনো ব্যক্তির কাছে থাকে, তাহলে সেটা তিনি কি করতে পারবেন, নিয়ে হাজির হওয়ার জন্য লিখিত আদেশ বা নোটিশ বা সমন দিতে পারবেন। কখন এই জিনিসটা, বা এরকম একটা জিনিস থাকলে এরকম করার প্রয়োজন ছিল না। যদি এটা কোনো দলিল না হতো, বোঝার চেষ্টা করেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা যিনি পুলিশ পরিদর্শকের নিম্নে নয়, তিনি যে বিষয় সম্পর্কে তদন্তের জন্য ক্ষমতাবান, তার তদন্তের সাথে জড়িত কোনো যদি বস্তু, দ্রব্য বা জিনিস কোনো স্থানে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তিনি কি করতে পারেন জানেন? ফৌজদারি কার্যবিধি আইনের 165 ধারা মোতাবেক তার কারণ লিপিবদ্ধ করে তিনি বিনা পরোয়ানায় তল্লাশি করতেও পারেন, তল্লাশি করাইতেও পারেন। তিনি তল্লাশি করতে পারেন, তল্লাশি করাইতেও পারেন। ধারা কত? ফৌজদারি কার্যবিধি আইনের 165-1 ধারা। এটা কেন বলতেছি, তো এইখানে যেহেতু দলিল শব্দটা চলে আসছে, তার মানে তিনি এটার জন্য কি করতে পারতেছে না, সরাসরি তিনি বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারতেছে না এটা। কারণ দলিলের জায়গাটা খুব কি গুরুত্বপূর্ণ জায়গা, এটা দলিল। এই জন্য উনি বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবে না। কিন্তু যদি বস্তু দ্রব্য হইতো, তাহলে ফৌজদারি কার্যবিধির 165 দ্বারা কি করতে পারেন, তিনি গিয়ে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন, করাইতেও পারেন, অপর অফিসার দ্বারাও পারেন, নিজ এলাকাতেও পারেন, অন্য এলাকাতেও পারেন,
অন্য এলাকায় অন্য অফিসার দ্বারাও করাতে পারেন, ফৌজদারি 165 এবং 166 ধারার ক্ষমতা বলে। আচ্ছা, তাহলে এখন এই বস্তু, এই দলিলটা নিয়ে হাজির হওয়ার জন্য কি দিবে? লিখিত আদেশ দিবে বা কি? সমন। তাহলে কিসের প্রয়োজনে? বলেন, অনুসন্ধান, তদন্ত এবং বিচারের প্রয়োজনে। কে দিবে এটা? পুলিশ অফিসারও পারবে, আদালতও পারবে। ধারা কত? 94 এর 1 ধারা। তবে এখানে বলছিলাম যে তবে এটা 1891 সালে পরবর্তী সংশোধন হয়েছে ব্যাংকার্স বুক সাক্ষ্য আইন এর বিধান অনুসারে। ব্যাংকার্স বুক সাক্ষ্য আইন একদিন সুযোগ পেলে সাক্ষ্য আইন শেষে আলোচনা করব। এটা হচ্ছে আপনার সাক্ষ্য আইনের ভাষ্য আছে না? সাক্ষ্য আইনের যাদের ভাষ্য আছে দেখবেন সাক্ষ্য আইনের ভাষ্যতে আপনার লাস্টে এই ব্যাংকার্স বুক সাক্ষ্য আইনের বিধানটা দেওয়া আছে, একটু ছোট্ট একটা আইন আর কি। তাহলে কোনো ব্যক্তির ব্যাংকের হিসাব বা রক্ষিত কোনো বিষয় যদি প্রকাশ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তিনি কি করবেন না? তাহলে সেই ক্ষেত্রে তিনি এই ধরনের হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালতের অনুমতি ছাড়া, হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালতের অনুমতি ছাড়া তিনি কি করবেন না? এই ধরনের নোটিশ প্রদান করতে পারবেন না। ওকে, 94 এর 1। 2 হলো যাদেরকে এই নোটিশটা প্রদান করবেন তিনি নিজে হাজির হইতে পারেন, ইচ্ছা করলে তিনি অপরের দ্বারাও এটা কি করাইতে পারেন? হাজির করাইতে পারেন। তাহলে 94 দ্বারা যাকে নোটিশ দিবে সে কি হাজির হইতে বাধ্য? ক, 94 দ্বারা অনুসারে যাকে দলিল নিয়ে হাজির হওয়ার জন্য বলা হবে তার ক্ষেত্রে নিম্নের কোনটা সঠিক? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ওই এই- ওই 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 লিঙ্কটা দিয়ে দিন তাহলে নিচে এখন, 1 নম্বরটা। ঠিক আছে, 5-7 মিনিট পরে দেখে নেবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে বাধ্য। ক, তিনি হাজির হইতে বাধ্য। খ, তাকে বস্তু দ্রব্য দলিল নিয়ে হাজির হওয়ার প্রয়োজন নাই। গ, তিনি হাজির হতেও পারেন, অপরের দ্বারাও হাজির করাতে পারেন। তাহলে কোনটা সঠিক হবে? তিনি নিজেও হাজির হতে পারেন, অপরের দ্বারাও হাজির করাতে পারেন, তাই না? 94 3 বলতেছে ঠিক আছে আপনারা নোটিশ দিবেন দলিল দলিল নিয়ে হাজির হওয়ার জন্য। দলিল নিয়ে যেহেতু ডাকে হাজির হইতে হয়, দলিল যদি কোনো ব্যক্তির নিকট থাকে, এই দলিল সম্পর্কে পুলিশ অফিসারও যদি দেখে অথবা যদি আদালতও ডাকে, যদি সে এসে হাজির না হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তি দণ্ডবিধির 175 দ্বারাই কি হবে? দণ্ডিত হবে। দণ্ডবিধি আইনের 10ম অধ্যায় ধারা 172 থেকে 190 সরকারি কর্মচারীর আইনানুগ কর্তৃত্ব অবমাননা। তাহলে আদালতের বিচার কার্যক্রমে বলতেছে সাক্ষ্য আইনের 162 দ্বারা যদি কোনো ব্যক্তির নিকট মামলার সাথে জড়িত কোনো দলিল থাকে আর দলিল নিয়ে যদি আদালত হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করে, তাহলে এই দলিল সম্পর্কে যতই আপত্তি থাকুক না কেন, এই দলিল সে হাজির করতে কি থাকবে? বাধ্য থাকবে। সাক্ষ্য আইনের কত ধারা? 162 ধারা। 162 ধারা। সাক্ষ্য আইনের 162 ধারার বিধান যদি কেউ অমান্য করে, তার জন্য দণ্ডবিধানের কত ধারা ব্যবস্থা? 175। ফৌজদারি কার্যবিধির 94 ধারার বিধান যদি কেউ অমান্য করে, তার জন্য দণ্ডবিধি আইনের 175 ধারার ব্যবস্থা আছে। মানে কি? যে সরকারি কর্মচারীর নিকট, সরকারি কর্মচারীর কর্তৃত্বে বা ক্ষমতায় কোনো দলিল হাজির বা পেশ করতে বাধ্য হওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি এগুলা পেশ বা হাজির না করে, তাহলে সেই ব্যক্তি দণ্ডবিধির 175 দ্বারা কি হবে? দণ্ডিত হবে। তাহলে 94 175 দ্বারা প্রশ্ন আসবে এরকম যে কোন ক্ষেত্রে কোনো ব্যক্তিকে দলিল নিয়ে ডাকার জন্য নোটিশ দেওয়া সত্ত্বেও, নোটিশের বিধান অমান্য করা সত্ত্বেও দণ্ডবিধির 175 দ্বারা দণ্ডিত হবে না। তখন আপনাকে লিখতে হবে যদি সাক্ষ্য আইনের 123 এবং 124 ধারার বিধানকে কোনো ব্যক্তি ব্যাহত করে। মানে সাক্ষ্য আইনের 123 ধারায় বলা আছে দলিল বা কোনো তথ্য, সরকারি গোপন লব্ধ কোনো বার্তা যেটা দলিলের আকারে আছে, এটা নিয়ে ডাকলেও প্রকাশ করলে যদি জনস্বার্থে ব্যাঘাত ঘটে, সে যদি এটা প্রকাশ না করে সে শাস্তি পাবে না। 123-এ। 124-এ রাষ্ট্রীয় অপ্রকাশিত বার্তা, এরকম কোনো দলিল সম্পর্কে সত্য তথ্য দিবে না। আর একটা কি, ডাক, তার, টেলিগ্রাম বিভাগ সম্পর্কিত কোনো বিষয়, এগুলো সম্পর্কে যদি সে হাজির নাও করে, তাহলে দণ্ডবিধির 175 দ্বারা দায় থেকে সে কি হয়ে যাবে? রেহাই পেয়ে যাবে। অর্থাৎ আমরা সহজে বুঝাইতে চাইতেছি এটা যে 94-3 বলতেছে যে হ্যাঁ, নোটিশ দিলে এসে সে হাজির হবে, না হলে শাস্তি। তবে তিনটা ক্ষেত্রে 94 ধারার এই বিধানটা প্রযোজ্য নয়। কি কি? 123 ধারার বিধান, সাক্ষ্য আইন 124 ধারার বিধান, আর এটা হলো কি, ডাক বা তার বিভাগে রক্ষিত কোনো দলিল। তারা কি হবে না? 94 ধারার নিয়মটা তারা মানতে বাধ্য নয়। কেন? ওই যে 123-24টাকে প্রাধান্য দিতে হবে,
ডাক্তার বিভাগের জন্য তারা এই সুযোগটা পাবে। বুঝতে পারছি বিষয়টা? এই এখন যদি বলেন যে আমি তো এইগুলা এত নতুন স্টুডেন্ট, এত কথা তো নিব না, সহজ কি কথা আছে, আপনি 94 দ্বারা এতটুকু কথা পড়বেন যে যদি কোনো ব্যক্তির নিকট মামলার সাথে জড়িত কোনো দলিলাদি থাকে, তাহলে এইগুলা নিয়ে হাজির হওয়ার জন্য তাকে কি করতে পারেন? আদালত বা পুলিশ অফিসার লিখিত আদেশ বা সমন দিতে পারেন। ধারা কত? 94 ধারা। ধারা কত? 94। বিভিন্ন প্রশ্নের সাথে এই ধারাটা গিয়ে যোগ হবে। আর কোথায় যুক্ত হবে? যে পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে নোটিশ, পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে নোটিশ বা সমন দিতে পারেন, এই প্রশ্নের উত্তরের ভিতরে বলা আছে যে ফৌজদারি কার্যবিধি আইনের 94 দ্বারা কোনো বস্তু দ্রব্য কোনো দলিল নিয়ে হাজির হওয়ার জন্য নোটিশ বা সমন দিতে পারেন। পারেন কি না? ফৌজদারি কার্যবিধি আইনের 103-1 দ্বারাই তল্লাশি কার্যক্রমে কোনো ব্যক্তি আইসা হাজির হবে, সাক্ষী দিবে, তল্লাশি কার্যক্রমে হাজির হওয়ার জন্য জব্দ তালিকা প্রস্তুতের কাজে থাকার জন্য তাদেরকে কি দেওয়া হবে? আহ, তাদেরকে কি দেওয়া হবে? নোটিশ বা হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে আপনি? আমি ফোন কেটে দিছি, আপনি দেখছেন না? জুমের আইডি কোনো নাম্বার নাই, ক্লাসে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে জয়েন করেন ভাই। ঠিক আছে, কোনো আইডি লাগে না, আমাদের লিঙ্কে জয়েন করেন। 3বার ফোনটা কেটে দিছি তাও ফোন দিচ্ছে। আচ্ছা, যা বলতেছিলাম, তাহলে দিবে না লিখিত আদেশ, নোটিশ বা সমন দিবে কি না? দিবে। আচ্ছা, আর কি দিবে? ঘটনা সম্পর্কে জানে বা অবগত আছে, এরা এদেরকে কি বলা হয়? প্রত্যক্ষদর্শী সাক্ষী। ওনাদেরকে এসে হাজির হওয়ার জন্য ওরা নিজ তারার হোক, পার্শ্ববর্তী তারার হোক, হাজির হওয়ার জন্য লিখিত আদেশ বা সমন দিতে পারবে। ধারা কত? 160। কোনো অপমৃত্যুর ঘটনায় মারা গেছে কেউ বা অপমৃত্যুর ঘটনা ঘটছে, এই সম্পর্কে জানে অথবা সুরতাল রিপোর্ট প্রস্তুতের জন্য ক্ষমতাবান, সুরতাল রিপোর্ট প্রস্তুতের জন্য ক্ষমতাবান এরকম ব্যক্তিদের কাছে হাজির হওয়ার জন্য লিখিত আদেশ বা কি দিতে পারেন? সমন দিতে পারেন। আচ্ছা, একটা প্রশ্ন করি, এখানে এরকম তো আছেন, এরকম অবশ্যই আছেন যে আপনারা আগে একবার পরীক্ষা দিয়েছেন, আছেন না? অনেকে এরকম আছেন, আমি বিশ্বাস করি, কারণ যেহেতু অনেক এসআইরা এখানে ক্লাস করতেছেন, অবশ্যই পরীক্ষা দিয়েছেন। বা অনেকে আছেন এই বছর পরীক্ষা দিবেন আগে থেকে টুকটাক আইন। দেখেন আইনের ভিতরে আমাদের গ্যাপটা কোথায় গিয়ে হয়। আমি একটা সিম্পল প্রশ্ন করবো আপনাদের, যদিও বা এটা মানে হ্যাঁ হ্যাঁ আজকেরও ক্লাসের আলোচ্য বিষয় হইতে পারে, কিন্তু পরে হয়তো প্রশ্নটা মনে থাকবে না। আপনি সবাই একটা উত্তর দিবেন, আমি মেসেজ অপশনগুলো অন করে দিচ্ছি, আপনারা 1 2 লিখবেন। ঠিক আছে? আপনারা 1 2 লিখবেন, যারা একদম নিউ কামার মানে আগে কোনোদিন আইন পড়েন নাই, তারা শুধু বসে থেকে দেখবেন। আর যারা আগে অনেক পরীক্ষা দিয়েছেন বা আইন সম্পর্কে টুকটাক পড়ছেন, তাদের জন্য প্রশ্ন। আচ্ছা, জাস্ট মিনিট প্লিজ একটু। হ্যাঁ আসসালাম, কে আপনি? তা আপনি আধা ঘন্টা আগে ফোন দিয়ে আজকে ক্লাস করতে চাচ্ছেন কিভাবে ভাই? আপনি আর 3 দিন পরে ক্লাসে জয়েন করবেন, ঠিক আছে? 3 দিন পরে ফোন দিন। ক্লাস চলতেছে, আপনি র্যান্ডম ফোন দিয়ে যাচ্ছেন, আপনি এটা বুঝেন না? আপনি যেটা ক্লাসে আমি, আমি তো ফোন কেটে দিছি ভাই আপনার। ঠিক আছে, রাখেন। একটা লোকের যদি 5 6 বার একটা ফোন কেটে দেওয়া যায়, তারপরে যদি ফোন দিতে থাকে, তাহলে তো সুস্থ না, এটা স্বাভাবিকভাবে। আপনার কি আমার কথার সাথে একমত না? একটা ফোন আমি 5 বার কেটে দিছি, তারপরে ফোন দেওয়া যাচ্ছে, এটা তো ঠিক না। এটা যে কোনো ক্ষেত্রে এটা ঠিক না, এটা অফিসিয়াল একমাত্র কাজ হইলে করা যেতে পারে। আচ্ছা, কষ্ট নিয়ে না, শুনুন, প্রশ্নটা হচ্ছে এটা। আমি মেসেজ অপশনগুলো খুলে দিচ্ছি, আপনারা সবাই উত্তর দিবেন প্লিজ। সবাই লিখবেন 1 অথবা 2। ঠিক আছে? তাহলে আপনার কাজে লাগবে। ধরেন প্রশ্নটা হলো আমার এটা, ধরেন আপনাদের এই দিক দিয়ে খুলে দেই, মেসেজগুলো আপনারা লিখবেন সবাই। কি লিখবেন? এটা আপনাদের ইচ্ছা মতো লিখবেন। প্রশ্ন হলো, একজন ব্যক্তি, হ্যাঁ, এর বাইরে কিছু লেখার দরকার নাই, তল্লাশি কার্যক্রমে এসে হাজির হলো। বোঝার চেষ্টা করেন, আপনি পুলিশ অফিসার হিসেবে তল্লাশি করতে গেছেন, কোন স্থানে কোনো ব্যক্তিকে তল্লাশি কার্যক্রমে হাজির হওয়ার জন্য তাকে ডাকলেন, এবং এইখানে আপনি একটা জব্দ তালিকা প্রস্তুত করলেন। বাস্তবিক কিন্তু কি করলেন? এমসিকিউ প্রশ্ন ধরেন পরীক্ষার হলে আসছে, একটা জব্দ তালিকা প্রস্তুত করলেন। এখন জব্দ তালিকা প্রস্তুত করার পরে সাক্ষীকে বললেন যে আপনি স্বাক্ষর করেন।
এখন সাক্ষী বলতেছে আমি জব্দ তালিকায় কি করব না, স্বাক্ষর করব না। জব্দ তালিকায় আমি কি করব না, স্বাক্ষর করব না। এখন এই ব্যক্তিকে আপনি দণ্ডবিধি আইনের কত ধারায় শাস্তি প্রদান করবেন খুব বুঝে। দণ্ডবিধি দুইটা ধারা বলা আছে, একটা হলো 180 ধারা, মানে অনেকেই বলবেন একটা হলো 187 ধারা। আপনারা এখন লেখালেখি করার চেষ্টা করেন, আরো পরে আপনাদের উত্তর দেওয়ার সময় হয় নাই। দণ্ডবিধির এই মর্মে দুইটা ধারা, একটা হলো একটা 80। আমি কিন্তু আগেই বলছি যে এটা আমার পড়ার বাইরে প্রশ্ন, পুরাতন ছাত্রদের জন্য। একটা হলো ধারা 80, 187। 180 ধারায় বলতেছে কি করা, স্বাক্ষর না করার শাস্তি। সরকারি কর্মচারীর আদেশ বা আজ্ঞা অনুসারে কোনো ব্যক্তি স্বাক্ষর না করলে শাস্তি। আর 187 ধারা হলো সরকারি কর্মচারীর কাজে সাহায্য না করার শাস্তি। এখন আমি আপনাদেরকে যে প্রশ্নটা করতে চাচ্ছি, যে আমার এই প্রশ্নের উত্তর, জব্দ তালিকায় একজন সাক্ষী আসলো, মানে সাক্ষী আসলো না আমি কিন্তু সেটা বলি নাই, সাক্ষী আসছে, কিন্তু আসার পরেও সে জব্দ তালিকায় কি করে নাই, স্বাক্ষর করে নাই। আসার পরেও সে জব্দ তালিকায় কি করে নাই, স্বাক্ষর করে নাই, তাহলে সে কত ধারায় শাস্তি ভোগ করবে? বলেন, এখন বলেন সবাই। দণ্ডবিধি আইনে 180 ধারায় শাস্তি ভোগ করবে, নাকি দণ্ডবিধি আইনের 187 ধারায় শাস্তি ভোগ করবে? ঠিক আছে। আপনি এটা লিখতে পারতেছেন না এখানে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা অপশনটা খুলে দিছি, লেখেন। কত বুক করবে শাস্তির, 180 ধারায় না 187 ধারায়? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ, ওইটা কেটে, ঠিক আছে। আচ্ছা, দেন দেন দেন। এদিকে শুনতেছেন আপনারা, ওই যারা ওই যে শরীফুল ইসলাম থেকে ক্লাস করতেছেন? দাঁড়ান, এটা কি কেটে গেল নাকি? আপনার ইচ্ছা করলে লিখতে পারবেন তো এখন এখান থেকে। লেখা যায় না? মেহেদী হাসান ভাই, লিখতে পারেন আপনারা? এই যে লিখতেছেন তো। তা আমি বলতেছি শাস্তিটা কত দ্বারাই বুক করবে, 179 ধারায় না 187 ধারায়? দাঁড়ান, আমার এই একটা আইডিতে একটু প্রবলেম হয়েছে, প্লিজ একটু সুযোগ দেন। অনেকে আবার 176 লিখতেছেন কেন? একটু সুযোগ দেন, আমার একটা ডিভাইস কেটে গেছিল, একটু সুযোগ দেন প্লিজ। শিট।
আচ্ছা, আশা করি এখন শুনতে পাচ্ছেন সবাই। তাহলে আমার কথা হলো, অনেক, হ্যাঁ, এখন সাউন্ড আছে না? এখন সাউন্ড আছে না? আচ্ছা, এটা মিউট হয়ে গেছিল। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। যাই হোক, আমি অন্যদিকে আমি টাইমটা আপনাদের পোষায় দিব, টেনশন করেন না। আমি আপনাদেরকে একটা যে প্রশ্নটা করলাম, যে এই প্রশ্নের উত্তর 187 বলছেন 50% লোক, 187% 50% লোক যারা পুরাতন, যারা পুরাতন। তাহলে এটা এত পার্থক্য কেন হলো? এটা দ্বারা তো একটা হবে, দুইটা দ্বারা তো দেওয়ার সুযোগ নাই। দ্বারা কিন্তু দুইটা দেওয়ার সুযোগ এইখানে নাই, যে কোনো আপনাকে একটা দ্বারা সিলেক্ট করতে হবে, তো 80 অথবা কি 87। আচ্ছা, তাহলে এখন আমি কার্ডটা সঠিক দিব। এখন আপনারা আমার অনেকেই 180 দিচ্ছেন, যদি আমি 180 সঠিক বলি তাহলে 87 যারা তারা মন খারাপ করবেন। আবার যদি 87 বলি তাহলে আপনারা আবার 180 দ্বারা লোকজন মন খারাপ করবেন। বিষয়টা এরকম না? তাহলে আসলে কি পরীক্ষার খাতাটাই কি এরকম হবে, মন খারাপটা ডিপেন্ড করবে, নাকি আইনের ভাষায় কি বলতেছে সেই জায়গাটা দেখতে হবে? সেই জায়গাটা দেখতে হবে। আচ্ছা, যাই হোক, একটা ক্লাস একটু বিচ্ছিন্ন হয়ে গেছিল। আমি এটা 1 মিনিটে পর্বটা শেষ করে দিচ্ছি। আমার প্রশ্নটা ছিল যে আপনি একজন অফিসার, সাব ইন্সপেক্টর, আপনার নাম হলো রাজিবুর রহমান। আপনি একটা জব্দ তালিকা প্রস্তুত করছেন, সাক্ষীদেরকে ডাকছেন, সাক্ষীরা আসছে। সাক্ষীরা আসার পরে জব্দ তালিকা বলছেন স্বাক্ষর করতে, বলছে আমি স্বাক্ষর করব না। তাহলে তাকে দণ্ডবিধির কত ধারায় শাস্তি দিবেন? হ্যাঁ, পাবে। তাহলে 180 ধারায় দিবেন নাকি 187 ধারায় দিবেন? ওকে, ঠিক আছে। তাহলে একটু লেট হয়ে গেছে প্রসেসটা, কারণ আমার একটা একটা ডিভাইসের ক্লাস কেটে গেছিল, সরি। তাহলে এটার উত্তর হবে, 100% সঠিক উত্তর হবে দণ্ডবিধি আইনের 187 ধারা। কত ধারা? দণ্ডবিধি আইনের 187 ধারা। যদি বলেন কেন 180 কেন হবে না, 180 কেন হবে না আর 187 কেন হবে, বোঝার চেষ্টা করেন। দণ্ডবিধি আইনটাই হলো এরকম, দণ্ডবিধি আইনটাই হলো এরকম একটা আইন। আমার আর একটা বেঁচে দণ্ডবিধি শুরু হতে যাচ্ছে 1 তারিখ থেকে। আপনারা অনেকেই নতুন, না হলে হয়তো আমি আপনাদের তো দণ্ডবিধি আবার নতুন করে পড়াবই। নাহলে ওইখানে যদি আমি নাহলে আপনাদেরকে আমি ওদের ক্লাসের লিঙ্কটা দিতাম, দণ্ডবিধির ওই জায়গায় ক্লাসের লিঙ্কটা আপনাদের আমি দিয়ে দিতাম। কিন্তু দিলে দেখা যাচ্ছে যে দণ্ডবিধি আর ফৌজদারির সাথে অ্যাডজাস্ট করে একটা প্যাচ লাগে, পড়াশোনা থেকে ডিপ মানে কি বঞ্চিত হয়ে যাবেন, এরকম একটা জায়গায় হয়ে দাঁড়াবে। ঠিক আছে? আর যদি আমি চাই একটা ভালো রেজাল্ট আপনাদের, আপনারা যদি মনে করেন যে না ঠিক আছে, আমাদেরকে দণ্ডবিধির পূর্বের ক্লাসের রেকর্ডটা দিয়েন, যদি আপনারা মনে করেন যে এটা দিলে আপনাদের উপকার হবে, যে দণ্ডবিধি আইনটা আপনারা 2বার পড়া হয়ে যাবে, কথা বোঝার চেষ্টা করেন। তাহলে যদি ক্যাপচার করতে পারেন তাহলে সেটা ভিন্ন কথা। তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় হিতে বিপরীত হয়। যদি মনে হয় যে ভালো হবে, কিন্তু গ্রুপে দিলে অনেকের ক্ষেত্রে এটা ঝামেলা হয়ে যায় নতুনদের জন্য, যে আমি ফৌজদারি পড়বো না দণ্ডবিধি পড়বো, একটা বিশাল কষ্টের জায়গা দেখা যায়। ঠিক আছে? আমি দেখছি এরকমটা ঘটে। যাই হোক, এটা আমি সিদ্ধান্ত নিব, আপনার এই বিষয়ে কিছু লিখবেন না। না, লিঙ্ক দেওয়ার তো সুযোগই নাই, রেকর্ড দেওয়ার হয়তো চেষ্টা করব, দেখি কি হয়। ফৌজদারি কার্যবিধি এটার দণ্ডবিধি কেন হলো 187 কেন হলো? কারণ তল্লাশি কার্যক্রমে আসছে, না আসলে 187 সাহায্য করে নাই। আসছে কিন্তু গাফিলতি করছে, অবহেলা করছে, জব্দ তালিকায় কোনো স্বাক্ষর করে নাই। তাহলে শাস্তি কত দ্বারা হবে? এটা সাহায্য না করার জন্য 187 দ্বারায় দণ্ডিত হবে। দণ্ডবিধির 187 দ্বারাই বলতেছে যে সরকারি কর্মচারীর আইনানুগ কাজে যদি কোনো ব্যক্তি সাহায্য না করে তাহলে তার শাস্তি হলো 187 দ্বারা। এখন আপনি বলবেন এটা তো 180 দ্বারা হবে, স্বাক্ষর করে নাই। স্পষ্ট বুঝে রাখেন দণ্ডবিধি আইনের ঝামেলা কোথায়। দণ্ডবিধি আইনের গভীরতা যদি বুঝতে চান তাহলে দণ্ডবিধি আইনের সঠিক প্রয়োগ বুঝতে হবে। দণ্ডবিধি আইনের 180 দ্বারাই বলতেছে যদি কোনো ব্যক্তি কি করে নাই, স্বাক্ষর করে নাই। কোথায় স্বাক্ষর করে নাই? সে কোনো বিবৃতি প্রদান করছে, তার দেওয়া প্রদত্ত বিবৃতিতে সে স্বাক্ষর করে নাই। তাহলে আপনার নাম হলেন ফারুক হোসেন, আপনি ফারুক হোসেন, আপনাকে বলছে যে আপনি স্বীকারোক্তি দেন, বা আপনি নিজে স্বেচ্ছায় স্বীকারোক্তি প্রদান করলেন। এখন স্বীকারোক্তি দেওয়ার পরে আপনাকে বলা হচ্ছে যে ফারুক, তুমি এখানে স্বীকারোক্তির ভিতরে কি স্বাক্ষর লাগে কি না? স্বাক্ষর লাগে না? স্বীকারোক্তির ভিতরে স্বীকারোক্তি দেওয়ার পরে আগে আসামি স্বাক্ষর করবে, তারপরে কে স্বাক্ষর করবে? ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করবে। এখন ফারুকরে বলা হচ্ছে ফারুক তুমি স্বাক্ষর করো, সে বলতেছে আমি স্বাক্ষর করব না। তাহলে এই বিবৃতিটা কার? ফারুকের না? তাহলে ফারুকের দেওয়া কোনো বিবৃতিতে যদি ফারুকে স্বাক্ষর না করে তাহলে তখন তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 180 দ্বারা। অর্থাৎ আইনানুগভাবে প্রদত্ত কোনো বিবৃতি, কার বিবৃতি? যে বিবৃতি সে নিজে দিছে, তার বিবৃতিতে সে স্বাক্ষর করে নাই, তখন তার শাস্তি দণ্ডবিধির 180 দ্বারা। বুঝাইতে পারছি? মানে আমি 342 দ্বারা জবানবন্দি প্রদান করছি, আমি স্বাক্ষর করি নাই, আমার শাস্তি 180 দ্বারা।
আর 187 জায়গাটা হলো তখন আমি না সাহায্য করি নাই, জব্দ তালিকাটা আমার জন্য অপূর্ণাঙ্গ রয়ে গেল, আমি সাহায্য করলাম না, আমার শাস্তি 187 দ্বারা। তাহলে 180 কখন? আমার দেওয়া প্রদত্ত বিবৃতি আমি স্বাক্ষর করলাম না, তার প্রদত্ত বিবৃতি হইতে হবে, নিজের দেওয়া বিবৃতি হইতে হবে। কথা বুঝাইতে পারছি? আমি প্রশ্নের উত্তর দিলাম না, আমার শাস্তি 179। প্রশ্নের উত্তর দিছি, সব স্বীকার করছি, কিন্তু আমি স্বাক্ষর করলাম না, তখন শাস্তি আমার 187। বুঝাইতে পারছি? দণ্ডবিধি আইনটাই এরকম। একটু আপনার চিন্তার কারণে অনেক দ্বারা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, একটা আরেক জায়গায় চলে যাবে। যাই হোক, দণ্ডবিধি আইন আসলে একটা মজার আইন, আসলে আপনারা বুঝতে পারবেন, অসুবিধা নাই। ফৌজদারি কার্যবিধি আইনের 95 দ্বারা চিঠিপত্র বা টেলিগ্রাম সম্পর্কিত কার্যপদ্ধতি, এটা কি করতে হবে? চিঠিপত্র বা টেলিগ্রাম যদি কোনো ব্যক্তির কাছে থাকে, তাহলে 94 নোটিশ কিন্তু আমরা দিতে পারি নাই। পারছি নোটিশ দিতে? পারি নাই। তাহলে আমরা কি করতে হবে? হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত অথবা মুখ্য মহানগর মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট যারা আছেন তাদের প্রয়োজনে ডাক বিভাগের ব্যক্তিকে বলবে, এ হে ডাক বিভাগের ব্যক্তি বাইজুদ হাওলাদার, ওই ডাক বিভাগের ব্যক্তি রবিউল আলম, আপনারা কি করেন, এই যে এই বিষয়গুলা, এই বস্তুগুলা, এই এই টেলিগ্রামগুলা, টেলিফোনগুলা, যাই হোক, এগুলা কি করেন, একজন নির্দিষ্ট ব্যক্তি শুভ বড়ুয়ার কাছে, রুবেলের কাছে, হ্যাঁ, এরপরে আবদুল্লার কাছে কি করেন, জমা দিয়ে দেন। নির্দেশ দিতেছে, তল্লাশির আদেশ দিছে, তল্লাশি পরোয়ানা দিছে নাকি নির্দেশ দিছে? একটা নির্দেশ প্রদান করছে। ধারা কত? 95 এক। 95 দ্বারাই কি করতেছে, এগুলো পড়াইছি কিন্তু গত ক্লাসে। 95 কি করতেছে, কোনো জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনারের বা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের যদি প্রয়োজন হয় এগুলা, তখন তারা কি করবে, এগুলা ডাক বিভাগের ব্যক্তির দ্বারাই তল্লাশি করাবে। কার অনুমতি নিয়া? আদালতের অনুমতি নিয়া ডাক বিভাগের ব্যক্তির দ্বারাই তল্লাশি করাবে। দ্বারা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 95 দ্বারা। তাহলে 94 এবং 95 এই দুইটা দ্বারাতে কিন্তু তল্লাশি পরোয়ানা দেওয়া হয় নাই। এখন 94 দ্বারায় যাকে নোটিশ দিবে, সে তো এমনও হতে পারে, নাও আসতে পারে, হতে পারে না যে 94 দ্বারায় তাকে নোটিশ দেওয়া হলো, কিন্তু সে এসে কি হয় নাই, সে এসে হাজির হয় নাই। তাহলে কি করতে হবে? 94 দ্বারায় নোটিশ অমান্য করলো, তার শাস্তি হয়ে গেল, ঠিক আছে। তাহলে তার শাস্তি হইলে কি আমার কোনো লাভ আছে? আপনি বাইজিদ হাওলাদার, আপনাকে 94 দ্বারায় নোটিশ দেওয়া হয়েছে, আপনি এসে হাজির হন নাই, 175 দ্বারায় দণ্ডিত হবেন। তাহলে আদালতের কাজ কিভাবে চলবে? কাজ চলাইতে হবে না? এটা তো দরকার। তখন কি করবে? ফৌজদারি কার্যবিধি আইনের 96 ধারা মোতাবেক এই যে আপনার কাছে যে দলিল নিয়ে প্রথমে নোটিশ দেওয়া হয়েছিল সম্মানের সাথে, সেই বিধান অমান্য করার জন্য 96 দ্বারায় তল্লাশি পরোয়ানা দেওয়া হয়েছে। আর এটা কত? 95 এক। আপনাকে বলা হয়েছিল চুটন দাস, এটা নির্দিষ্ট একজন ব্যক্তির কাছে জমা দিয়ে দেন, আপনি কি করেন নাই, এই রিকুইজিশনটা কি করছেন, অমান্য করছেন। তাহলে আপনি কি করলেন? আদালতের সাথে, হ্যাঁ, গাফিলতি করলেন। তাহলে আপনাকে এটা উদ্ধার করার জন্য কি করবে, যে এখন আর এইভাবে হবে না, সার্চ ওয়ারেন্ট নিয়ে যাও, তল্লাশি পরোয়ানা নিয়ে যাও, নিয়ে তার বাড়িতে তল্লাশি করে এটা কি করো, উদ্ধার করে নিয়ে চলে আসো। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 96 দ্বারায় কি দেওয়া হবে? তল্লাশি পরোয়ানা দেওয়া হবে। তাহলে নোটিশ দিলে কি হাজির হয়ে যাওয়া ভালো, নাকি পরে পুলিশ অফিসার আসবে, এই সে আসবে, আইসা তল্লাশি পরোয়ানা বাড়িতে তল্লাশি করবো, এটা ভালো? তাহলে আগে হাজির করে ফেলাই ভালো। বিষয়টা এরকম না? তাহলে প্রশ্ন হলো, ফৌজদারি কার্যবিধি আইনের যে 96 দ্বারাই তল্লাশি পরোয়ানাটা দেওয়া হবে, এটা কয়টা কারণে দেওয়া হবে বলেন? ফৌজদারি কার্যবিধির 96 ধারার তল্লাশি পরোয়ানা কয়টা কারণে দেওয়া হবে? রেকর্ড চলতেছে, কেউ রিকোয়েস্ট দিয়েন না। ফৌজদারি কার্যবিধির 96 ধারায় তল্লাশি পরোয়ানা কয়টা ক্ষেত্রে দেওয়া হবে বলেন? কয়টা কারণে দেওয়া হয়? একটা, দুইটা, তিনটা? কয়টা কারণ? ফৌজদারি কার্যবিধির 96 ধারায় তল্লাশি পরোয়ানা দেওয়া হয় দুইটা কারণে। একটা হলো 94 ধারার কারণে, আর একটা হলো 95 ধারার কারণে। আমি আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করবো, হচ্ছে কি, আপনাদের সবার একটা সুন্দর নাম আছে তাই না? একজন নাম মানুষের জীবনটা সবচেয়ে বড় নিয়ামত। আপনারা যে ওপো, সিপিএস, আইফোন, রেডমি নোট 8 প্রো, এই মানে সবার একটা নাম দেওয়ার চেষ্টা করবেন। নাম কর্মস্থল হলে আরও সুন্দর হয়। আপনাদের নামটা আমি সুন্দর করে বলতে পারি। অনেকের এই যে ফোনের ডিভাইসের মডেল দেওয়া রাখছেন, এটা তো আপনার এই যে যেখানে এই ফোনের মডেলটা দেওয়া আছে জুমের, ওইখানে আপনার নিজের নামটা দিবেন। কত সুন্দর একটা নাম সবার, এটা করবেন প্লিজ। একদমই সহজ এই নিজের নামটা দেয়া। মোবাইলের মডেল দিয়ে নাম রাখবেন না কেউ। আচ্ছা, তাহলে ফৌজদারি এই এই ক্লাসটা কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস, এটা না বুঝলে পরের ক্লাসটা বুঝবেন না। তাহলে 96 দ্বারাই কি তল্লাশি পরোয়ানা দেওয়া হয়? কয়টা কারণে? দুইটা কারণে। তাহলে ফৌজদারি কার্যবিধি 94 দ্বারাই কি তল্লাশি পরোয়ানা দেওয়া যায়? যায় না। 95 দ্বারা কি যায়? যায় না। তাহলে কি
94 এবং 95 ধারার বিধান যদি কেউ অমান্য করে তাহলে 96 ধারায় কি করা হয়? তল্লাশি পরোয়ানা প্রদান করা হয়। বুঝাইতে পারছি? তাহলে ফৌজদারি কার্যবিধির 94 ধারায় কি বলছিলাম? দলিল নিয়ে হাজির, হাজির হয় নাই। 95 রায়কে কি বলছিলাম? কারো কাছে জমা দিয়ে দেন, দেয় নাই। তাহলে ফৌজদারি কার্যবিধি 96 ধারায় এগুলো উদ্ধার করার জন্য কি দেওয়া হবে? তল্লাশি পরোয়ানা দেওয়া হবে। তাহলে এমসিকিউ প্রশ্ন, ফৌজদারি কার্যবিধির 96 ধারায় তল্লাশি পরোয়ানা কেন দেওয়া হয়? যার কাছে কোনো মামলার সাথে জড়িত দলিল আছে, দলিল উদ্ধার করার জন্য। খ, কোনো ধরনের টেলিগ্রাম বা ডাক বিভাগের কোনো বস্তু দ্রব্য উদ্ধার করার জন্য। নাকি দুইটাই সঠিক? উত্তর হলো দুইটাই সঠিক। ফৌজদারি কার্যবিধির 96 ধারায় তল্লাশি পরোয়ানা দেওয়া হয় কত ধারার বিধান অমান্য করলে? 94 ধারার বিধান নাকি 95 ধারার বিধান, নাকি দুইটাই সঠিক? উত্তর হলো দুইটাই সঠিক। 96 ধারায় তল্লাশি পরোয়ানা কেন দেওয়া হয়? 94 95 ধারার বিধান অমান্য করলে। এটা একটা কারণ। আদালত যদি মনে করেন তল্লাশি বা মানে কোনো বস্তু দ্রব্য এই ব্যক্তিগুলোর কাছে পাওয়া যাবে তল্লাশি বা পরিদর্শনের মাধ্যমে, তাহলে ইত্যাদি কারণে, অথবা আদালত যদি এই বিষয়গুলো উদ্ধার করতে না পারে, তাহলে 96 ধারায় তল্লাশি পরোয়ানাগুলো কি করা হয়? দেওয়া হয়। এখানে আরো কথা আছে, তো গভীরে যাওয়ার দরকার নেই। 96 2 এর কথাটা মনে রাখবেন। তাহলে ফৌজদারি কার্যবিধি 96 ধারা তল্লাশির জায়গা দুই রকম না? দুইটা জায়গায় কিন্তু, দুইটা জায়গা, 94 এবং 95। তাহলে এই দুইটা জায়গার জন্য বেশি সেন্সিটিভ কোন জায়গাটা? 95 জায়গাটা। কি এটা? চিঠিপত্র, ডাক বা তার বিভাগের কোনো কিছু। তাহলে ফৌজদারি কার্যবিধি 96 2 বলতেছে যে 95 ধারার যে ডাক তার বিভাগে রক্ষিত কোনো দলিলপত্র, এগুলোর জন্য তল্লাশি পরোয়ানা কে দিতে পারেন? এমসিকিউ প্রশ্ন আসতে পারে। 96 2 বলা আছে জেলা ম্যাজিস্ট্রেট, মুখ্য মহানগর বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট ছাড়া এই 95 ধারার জন্য তল্লাশি পরোয়ানা অন্য কেউ দিতে পারবে না। কিন্তু 94 ধারার জন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটও কি করতে পারবে? তল্লাশি পরোয়ানা দিতে পারবে। কি কি বললাম বুঝেন? কথাটা কিন্তু খুব গভীরের কথা। এমসিকিউ প্রশ্ন আসবে যে ডাক বিভাগের বা তার বিভাগে রক্ষিত কোনো দলিলের জন্য 95 ধারার বিধান যদি অমান্য করেন, তাহলে 96 ধারায় তল্লাশি পরোয়ানা দেওয়া যায়। এই তল্লাশি পরোয়ানা দেওয়ার জন্য কে ক্ষমতাবান? ক, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট। খ, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট। গ, জেলা ম্যাজিস্ট্রেট। ঘ, সব কয়টা সঠিক? তাহলে সঠিক উত্তর কি হবে? সব কয়টাই সঠিক। এই কথা বলা আছে ফৌজদারি কার্যবিধি আইনের 96 কত ধারা? 2 উপধারা। 96 2 উপধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 96 ধারা তাহলে কি পড়বেন? যে ফৌজদারি কার্যবিধি 94 95 ধারার বিধান যদি কেউ অমান্য করে, তাহলে 96 ধারায় আদালত তল্লাশি পরোয়ানা প্রদান করতে পারে। কি করতে পারে? তল্লাশি পরোয়ানা প্রদান করতে পারে। আমি একটা জিনিস বুঝি না, যে কিছুদিন 6 7 মাস পড়াশোনা করলেই এটা র্যাঙ্ক হয়ে যায়, তাহলে এই জিনিসগুলো মানে অবহেলা করে এতগুলো সময় কিভাবে নষ্ট করলেন আপনারা? মানে যারা পুরাতন আছে, এটা কিভাবে পসিবল? এটা র্যাঙ্ক না নিয়ে আপনি কিভাবে থাকলেন? মানে কিভাবে পসিবল হইতে পারে বলেন? যেখানে একটু পরিশ্রম করলেই, মানে এটা আমি মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই যে 4 মাস 5 মাস 6 মাস ভালো একটু কষ্ট করলে একটা র্যাঙ্ক হয়, প্রতি বছরই 500 600 পদোন্নতি হয়। তাহলে আপনি এই র্যাঙ্ক না নিয়ে কিভাবে থাকতেছেন? এটা আপনার মানে কিভাবে ভালো লাগে? আপনি কিভাবে ঘুম আসে বলেন তো? এটা কি, এটা মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়? মানে আপনি চেষ্টাটাই করলেন না। এটা তো একটা আজীব ঘটনা। এটা কিভাবে হইতে পারে? আপনি একজন সুস্থ শরীরের মানুষ, আপনি একজন আধুনিক যুগের পুলিশ হয়ে আপনি পদোন্নতি ছাড়া চাকরি করতেছেন, অথচ আপনার সুযোগ ছিল, নেন না এটা। এটার জন্য আপনার মানে কি কষ্ট, মানে আমি চাই মানে আমি আপনার মনে করেন অপমানই করতেছি এটা। যদি মনে করে যে অপমান করতেছি না, মনে করে যে হ্যাঁ এটাই করতেছি। এত বড় সুযোগগুলো আপনারা কাজে লাগাইলেন না। জুনিয়র পোলাপান, এই আগের বেসও বললাম যে 18 18 কোয়ার পোলাপান ও মানে ফোন দিতেছে, অফিসে আসতেছে, স্যার আমি সর্বশেষ 18 প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ আমার পদোন্নতি হয়েছে। এগুলো কি বলেন তো? মানে কতটুকু স্পৃহা আগ্রহ ছিল, পড়াশোনা করে হয়েছে না? কি করছে? আপনার চাইতে বেশিও খায় নাই, বেশি কিছু করে নাই, কিন্তু কি করছে? বেশি পড়াশোনা করছে আপনার চাইতে, এই জন্য পাইছে এটা। এই 20 সালের একটা ব্যাচ আছে, এই যে এরা পরীক্ষা দিবে, আমার কাছে এরকম বহুত পাগলা আছে এই 20 সালের ব্যাচের। আগামী বছর যদি মনে করো, আমি আগের বছর বলছি, যদি যদি সারা বাংলাদেশে 1000 পাস করে 200 300 তাদেরকে রাইখে দিতে হবে, তারপরে অন্য লোক আসতে হবে। কারণ এরা এতটা তুকুর। আমি তো দেখছি আমার ওই ব্যাচেও কিছু আছে, মানে পরীক্ষার খাতাগুলো আমি দেখি 20 20 ব্যাচ। জিজ্ঞেস করি কত ব্যাচের কথা, 20 সালের ব্যাচ। অনেকগুলো গত বছর থেকে পড়তেছে। আমি কই যে এদেরকে যদি মনে করি 100 পাস করে, তাহলে এদেরকে মনে করি 30 জন দিয়ে রাখতে হবে, এরকম একটা অবস্থা। তার মানে
এটা আবার বলি বয়স কোনো ফ্যাক্ট না, কিন্তু 30-31 বছরও পদোন্নতি লাগাচ্ছে। বলছি এই বছরটা আর গাফিলতি করেন না, নিজের আর ধোঁকা দিয়েন না প্লিজ। আর ধোঁকা দিয়েন না, কিন্তু এটা ধোঁকা দিয়ে সারা জীবনে দিয়ে গেছি। আপনি 6টা মাস কষ্ট করে দেখেন যে এই পুলিশ ডিপার্টমেন্টে পদোন্নতির চাইতে সহজ আর কোনো জায়গা নাই। এটা এত একটা মানে মানে এটা কি বলবো, এটা মানে এত একটা বাস্তব কথা যে পুলিশ ডিপার্টমেন্টে পদোন্নতির চাইতে সহজ আর কোনো জায়গা নেই, পড়লেই হয়। 6টা 7টা মাস ধারাবাহিক পড়াশোনা করলেই পদোন্নতি হয় এখানে, এবং এটাই সত্য এবং এটাই দেখতেছি প্রতি বছর। প্লিজ একটু একটু নিজেকে আপনি একটু নিজেকে একটু পরিবর্তন করেন প্লিজ। শুধু আপনার প্রয়োজনে করেন না, আপনার সাথে আর অনেকগুলো লাইফ জড়িত। আপনার সন্তানগুলোর মুখের দিকে একবার তাকায় দেখেন, বলেন তো, মানে তাকে আপনি কষ্ট দিচ্ছেন? এগুলো করেন না প্লিজ। আপনি একটু কষ্ট করেন। এই কষ্টটার জন্য আপনার পুরো লাইফস্টাইল, আপনার ভবিষ্যতের, আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার সন্তান, সবার লাইফস্টাইল পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন, নিয়ত করেন যে আমি পদোন্নতি নিবই নিবো ইনশাল্লাহ। এর মাঝখানে বাকি কি আছে আমি দেখবো না। আল্লাহ আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত আছে। বুঝাইতে পারছি কি বিষয়টা? এটা আপনার মাথায় রাখেন যে আমি পদোন্নতি নিব, অন্য কিছু জানি না, কিভাবে নিব আমি জানি না। আমি যতটুকু কষ্ট করার করব। আমি এই বছর কি আছে দেখে দেবো ইনশাল্লাহ। আপনার সিরিয়াল 10-এর বাইরে যাবে না। ঠিক আছে? একটু ফৌজদারি কার্যবিধি আইনের তাহলে 96 ধারার আলোচনা ছিল এটা। তল্লাশি পরোয়ানা প্রদান করতে পারে। অনেকগুলো ধারা পড়াবো, একটু কষ্ট হইলেও নেন। 97 ধারা পরোয়ানা নিয়ন্ত্রণের ক্ষমতা। কি নিয়ন্ত্রণের? পরোয়ানা নিয়ন্ত্রণের ক্ষমতা। ফৌজদারি কার্যবিধি আইনের 97 ধারার আলোচনা। হ্যাঁ দাদা, ক্লাসে তো। তাই নাকি? আপনি দেখছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি দেখতেছি রে, 1 মিনিট দেখতেছি রে। আচ্ছা হাবিব ভাই, কে এমপি করলো? আপনি কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন হাবিব ভাই? কথা কি স্পষ্ট বোঝা যায়? ইব্রাহিম ভাই, কথা বোঝা যায় স্পষ্ট? হুমায়ুন ভাই, কথা বোঝা যায়? আমাকে শুনতে পান ভালো করে? স্পষ্ট শোনা যায় না? আচ্ছা, এই ডিভাইসটা কোনো প্রবলেম হলো কিনা আমি তো বুঝতেছি না। ওই জিন্নাতারা আপু, শুনতে পাচ্ছেন আমাকে? শোনা যাচ্ছে কথা? শোনা যায় না? তাহলে তো মুশকিল। একটু প্লিজ। আচ্ছা, আপনার এই 3টা দ্বারা রিভিশন দেন, আমি এই জায়গাটা ঠিক করে নিচ্ছি। 94, 95, 96, এই 3টা দ্বারা আপনার একটু রিভিশন দেন। আমি একটু সমাধান করে নিচ্ছি, এদিকে আমার 1000 লোক আমার ক্লাস শুনতে পারতেছে না। একটু প্লিজ। আচ্ছা, আমি এটা ঠিক করে দিচ্ছি। আমাকে 1-2টা মিনিট সময় দেন প্লিজ, আপনি একটু রিভিশন দেন এই জায়গাটা প্লিজ। প্লিজ। ভাই আসসালামু আলাইকুম, ওই যে আমার যে লাস্টের লিঙ্কটা, আমি একটা নতুন এতে জয়েন করব। আমাকে একটু ওটিপিটা দিবেন প্লিজ। আমার এখানে প্রবলেম হচ্ছে ভাইয়া, প্লিজ।
জাস্ট মিনিট প্লিজ, আর 1 মিনিট লাগবে, হয়ে গেছে প্লিজ। মেসেজদের একটা ডিভাইসে প্রবলেম ছিল, ওটা ঠিক করে দিচ্ছে এখন, এই যে আর 1 মিনিট লাগবে। হ্যাঁ, একটু মেসেজ দিয়ে দেন গ্রুপে, অনেকে ফোন দিচ্ছে তো সমস্যা হচ্ছে, বুঝতে পারে না তো, একটু দিয়ে দেন। ওটার সময় চলে যাচ্ছে তো ভাইয়া, ওটা ওটিপি দিতে কতক্ষণ লাগে? ঠিক আছে, আমি আবার সেন্ড করতেছি। কি বলেন ভাই, এটা তো জিমেল, জুমের হবে, মেলে কেন করবো আমি? আপনার মেলে যাবে, আপনার জিমেলে যাবে এটা। আপনাদের আসলে সার্ভিসটা কি যে একটা অবস্থা এখন। সেট, কষ্ট করে।
যে ঠিক আছে, এটা একটা আইডিতে ডিসকানেক্ট হয়ে গেছে, পুরোপুরি ক্লাস করতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, এটা কিছু করার নেই এটা। আচ্ছা, কত পর্যন্ত ছিলাম? আপনাদের সাথে একটু আলোচনা করে শেষ করে দিব। সরি, জুম আমার 3-4টা ডিভাইসে ক্লাস করতে হয়, এটা একটা ডিভাইসে একটু প্রবলেম দেখা দিচ্ছে হঠাৎ করে। আপনি একটা মজা করলেন আমার সাথে, বুঝছেন? আমার ক্লাসের স্টুডেন্ট বসে রেখে আপনাকে আমি ওটিপি চাচ্ছি, আর আপনি আমার সাথে মজা করলেন। আপনি মিস্টেক, আপনাদের সার্ভিস আর আমি আর নিব না। আপনি ওটিপি দিবেন একটা, আমার জিম জুমের জন্য আপনি মেল খুঁজতেছেন। এটা কোনো কথা বলি? এখন তো আর নিচ্ছে না, 3বার দেওয়াতে আর নিচ্ছে না এটা। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের 97 ধারা হলো, রেকর্ডটা সবাই দেখে নেবে ইনশাল্লাহ, কিছু করার নেই। ফৌজদারি কার্যবিধি আইনের পরোয়ানা নিয়ন্ত্রণের ক্ষমতা হলো 97 ধারা। তাহলে 96 ধারা যে আদালত তল্লাশি পরোয়ানা প্রদান করবে, এই তল্লাশি পরোয়ানার জন্য নিয়ন্ত্রণ করার ক্ষমতা কার? যে ব্যক্তির বাড়িতে তল্লাশি করা হবে সেই ব্যক্তি নিয়ন্ত্রণ করবে, যে পুলিশ অফিসার তল্লাশি করবে সে নিয়ন্ত্রণ করবে, নাকি সাক্ষীরা নিয়ন্ত্রণ করবে, নাকি আপনার আদালত নিয়ন্ত্রণ করে দিবে? কে নিয়ন্ত্রণ করবে বলেন? ভাই এখন আর নিচ্ছে না, বুঝছেন? এখন আর নিচ্ছে না। আপনি আমাকে এটা দিয়ে কি লাভ হবে এখন? আচ্ছা, আমি আবার দিচ্ছি, 1 মিনিট দেন, দেখি নতুন করে দিচ্ছি আবার, এখন যারা যাবে এটা দিয়ে। তাহলে তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ করার ক্ষমতা হচ্ছে কার? আদালতের। তল্লাশি পরোয়ানা আদালত নিয়ন্ত্রণ করে দিবে, এবং যে স্থান তল্লাশি করার জন্য আদালত পরোয়ানা দিবে, যারা তল্লাশি করতে যাবে পরোয়ানার উল্লেখিত স্থান ছাড়া অন্য কোনো স্থানে কি করবে না? তল্লাশি করবে না। ধারাগত ফৌজদারি কার্যবিধি আইনের 97 ধারা। তাহলে যে স্থান তল্লাশি করা যাবে সেই স্থান ছাড়া অন্য কোনো স্থানে তল্লাশি করা যাবে না, এবং আদালত তল্লাশি করার জন্য স্থান কি করে দিবে? নিয়ন্ত্রণ করে দিবে। তাহলে ফৌজদারি কার্যবিধির এই ছিল 97 ধারা। তাহলে তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ করার ক্ষমতা কার? আদালতের। তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ করার ক্ষমতা কার? আদালতের। ঠিক আছে? তাহলে 3টা কথা মনে রাখবেন: আদালত যে স্থান তল্লাশি করবে সেই স্থান বা স্থানের কোনো অংশ বিশেষ কি করে দিবে? নির্ধারণ করে দিবে। এই স্থান ছাড়া অন্য কোনো স্থানে কি করা যাবে না? তল্লাশিও করা যাবে না। 98 দ্বারা কোনো স্থানীতে চোরাই কোনো স্থানে বা বাড়িতে যদি চোরাই মাল, জাল দলিল, নকল সিল, নকল স্টেম, অশ্লীল কোনো বস্তু ইত্যাদি পাওয়া যায়, চোরাই মাল, জাল দলিল, নকল সিল, নকল স্টেম, অশ্লীল কোনো বস্তু ইত্যাদি পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে কি করবে? এই জেলা ম্যাজিস্ট্রেট আর নির্বাহী ম্যাজিস্ট্রেট এই বিষয়গুলো উদ্ধার করার জন্য
তল্লাশি পরোয়ানা প্রদান করবে। কি করবে? তল্লাশি পরোয়ানা প্রদান করবে 98 ধারা। তাহলে চোরাই মাল, জাল দলিল, কোনো নকল সিল, নকল স্ট্যাম্প, অশ্লীল কোনো বস্তু ইত্যাদি যদি কোনো স্থানে পাওয়া যায়, তাহলে সেই বিষয়গুলো উদ্ধার করার জন্য কি করবে? একটা তল্লাশি পরোয়ানা প্রদান করবে। ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারা? 98 ধারা। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের 98 ধারা, এখানে 5টা কাজ করতে হবে আপনাকে। কয়টা কাজ করতে হবে? ফৌজদারি কার্যবিধি আইনের 5টা কাজ আপনাকে খুব ভালো করে পড়তে হবে। এই 5টা কাজের বিষয়বস্তু হলো যে চোরাই মাল, জাল দলিল, নকল সিল, নকল স্ট্যাম্প বা কোনো বস্তু উদ্ধার করার জন্য যখন আদালত তল্লাশি পরোয়ানা দিবে, তখন এখানে 5টা কাজ, 5টা ক্ষমতা প্রদান করতে পারবে পুলিশ অফিসারকে। কয়টা ক্ষমতা? 5টা ক্ষমতা। কি কি 5টা ক্ষমতা? কোনো স্থানের ভিতরে, কোনো স্থানের ভিতরে যদি তল্লাশি করতে যায় পুলিশ অফিসার, তাহলে সেই ক্ষেত্রে এইখানে তল্লাশি করতে গিয়ে 5টা, কোনো স্থানে প্রবেশ করার ক্ষমতা, প্রবেশ করে তল্লাশি করার ক্ষমতা, এবং ওইখানে পড়ুয়ার আমলে তাদেরকে কি করার ক্ষমতা, আটক করার যে ক্ষমতা আছে, এই আটক করার ক্ষমতা আছে। প্লিজ, আমার এটা হয়ে গেছে, কোনো আরেকটা মিনিট প্লিজ, অনেকবার অপেক্ষা করতেছে, আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমি জানি, আমিও জার্নি করে আসছি আজকে, এসে একটা ক্লাস নিছি, আবার আপনাদের ক্লাসটা বসছি, ঠিক আছে? আরেকটা মিনিট সুযোগ দেন প্লিজ। হয়ে গেছে এটা, ইনশাল্লাহ। 2 জুন। ওকে। উফ, দেন এখন লিঙ্কটা দেন, ঠিক আছে? ঠিক আছে। 2 নম্বরটা, 2 নম্বরটা দেন। সরি, সরি, সরি।
সাত জানুয়ারি, 7। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। অনেক সময় কষ্ট করে একটু সময় দেওয়ার জন্য। আসলে এরকমটা হওয়ার কথা ছিল না, কিন্তু একটা জুম হঠাৎ করে লগ আউট হয়ে যাওয়াতে আমার আরেকটা লগ ইন করা লাগছে। এরকমটা তো হয় নাই কখনো আপনাদের সাথে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ একটু সময় দেওয়ার জন্য। ফৌজদারি কার্যবিধির যা বলতেছিলাম, 96 ধারা। তাহলে 96 ধারা, 94, 95 ধারার জন্য তল্লাশি পরোয়ানা দেওয়া হলো। 97 তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ করার জন্য কি ক্ষমতা, তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ করার জন্য যে ক্ষমতা, এটা আদালত নির্ধারণ করে দিবে। অর্থাৎ যে স্থান তল্লাশি করার জন্য আদালত পরোয়ানা দিবে সেই স্থানে তল্লাশি করতে হবে। এই স্থান ছাড়া অন্য কোনো স্থানে তল্লাশি করাও যাবে না। 98 ধারা হলো ফৌজদারি কার্যবিধি আইনের যে চোরাই মাল, জাল দলিল, নকল সিল, কোনো অশ্লীল বস্তু যা দণ্ডবিধি আইনের 292 ধারার অধীনে, সেগুলো উদ্ধার করার জন্য আদালত কি করতে পারে? তল্লাশি পরোয়ানা প্রদান করতে পারে। কারা? কোনো জেলা ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতাপ্রাপ্ত কোনো কি নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে 98 ধারায়, এই প্রশ্নটা একসময় হইতো যে যে বাড়িতে চোরাই মাল, জাল দলিল, নকল সেল, নকল স্ট্যাম্প বা অশ্লীল কোনো বস্তু পাওয়া যাবে সেখানে তল্লাশি সংক্রান্ত লিখুন। তাহলে এটা কিন্তু ফৌজদারি কার্যবিধানের মূলত 98 ধারারই। কিন্তু যদি বলা আছে যে চোরাই মাল, জাল দলিল, নকল সিল ইত্যাদি উদ্ধার করার জন্য যদি আদালত তল্লাশি পরোয়ানা দেয়, তাহলে কোন পদের অফিসার ক্ষমতাবান? বলতে পারবেন কোন পদের, সর্বনিম্ন কোন পদের অফিসার? হুম? তারা কনস্টেবল পদের উপরে। কোন পদের উপরে? কনস্টেবল পদের উপরে অফিসার যারা আছে তারা এই ধরনের তল্লাশি করার জন্য কি ক্ষমতাবান। আবার যদি প্রশ্নটা এইভাবে দেয় যে চোরাই মাল, জাল দলিল, নকল সিল বা নকল কোনো বস্তু দ্রব্য উদ্ধার করার জন্য আদালত যখন পুলিশ অফিসারকে তল্লাশি পরোয়ানা প্রদান করবেন, তখন তারা কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন? পারবেন? তখন তারা কি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন? 5টা ক্ষমতা। খুব সহজে বইয়ের ভাষার দিকে মুখস্থ করতে সময় লাগবে। কয়টা ক্ষমতা? 5টা। বলেন, অনুমতি নিয়ে প্রবেশের ক্ষমতা, ওখানে যুক্তিসঙ্গতভাবে তল্লাশি করার ক্ষমতা, তল্লাশি করে যে মালামাল পাওয়া যাবে সেই মালামাল আটক করার ক্ষমতা, এই মালামাল আটক করে হেফাজতে নেওয়া বা ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করা, যার কাছে এই ধরনের চোরাই মাল পাওয়া যাবে তাকে তাকে কি করার? গ্রেপ্তার করার ক্ষমতা। কি করার ক্ষমতা? গ্রেপ্তার করার ক্ষমতা। আর যদি কোনো ব্যক্তির কাছে চোরাই মাল পাওয়া যায়, তাহলে দণ্ডবিধান অনুসারে তার শাস্তির ব্যবস্থা আছে। আছে না? দণ্ডবিধি 410 ধারা হলো চোরাই মালের সংজ্ঞা। 411 যদি কোনো ব্যক্তি চোরাই মাল জেনে বুঝে গ্রহণ করে। 412 ধারা যদি কোনো ব্যক্তি জেনে বুঝে জ্ঞাতসারে ডাকাতির মাল, কি মাল, মানে মালটা হচ্ছে ডাকাতির মাল, কিন্তু জানে সে হস্তান্তরিত হয়েছে কিসের মাধ্যমে? ডাকাতির মাধ্যমে হস্তান্তরিত হয়েছে, কিন্তু চোরাই মাল হিসেবে রাখছে, তার শাস্তি 12 ধারা। আর যদি কেউ ওইগুলো কেনা বেচা করে, তাহলে তার শাস্তি কত ধারা? 413 ধারা। যাক, সবগুলো বলার দরকার নেই এখন। আমরা 98 ধারাতে থাকি। তাহলে ফৌজদারি কার্যবিধির 98 ধারার প্রশ্নটা আগে বুঝেন, এরপরে হলো উত্তরটা। 98 ধারা নর্মাল আলোচনা হলো কি? আদালত তল্লাশি পরোয়ানা দিবে। কি দিবে আদালত? তল্লাশি পরোয়ানা দিবে। কত ধারা? 98। কিসের জন্য? চোরাই মাল, জাল দলিল, নকল সি আর অনেক শব্দ যা দণ্ডবিধি 292 ধারার অশ্লীল কোনো বই, পুস্তক ইত্যাদির জন্য। তাহলে এটা কোনো ক্ষমতাটা কাকে দিবে? কনস্টেবল থেকে উপরের পদের অফিসারকে। কয় ধরনের ক্ষমতা প্রদান করবে? বলেন 5টা। এটা আপনাকে পড়তে হবে। এগুলো প্রশ্ন হবে, প্রশ্ন যেহেতু একটু গভীরে হইতে পারে, তাহলে এই জায়গাগুলো একটু নেবেন। কি কি ক্ষমতাগুলা? বলেন, অনুমতি নিয়ে প্রবেশের ক্ষমতা, তল্লাশি করার ক্ষমতা, তাহলে কিসের জন্য? চোরাই মালের জন্য গেছে না? চোরাই মাল আটক করার ক্ষমতা, এই মালামাল হেফাজতে নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবে বা প্রেরণ করার ক্ষমতা, আরেকটা কি, যার কাছে পাওয়া গেছে তাকে গ্রেপ্তার করার ক্ষমতা। এই 5টা ক্ষমতা তাকে দেওয়া থাকবে কিন্তু। বুঝাতে পারছি? প্রশ্ন কিন্তু এখন বইয়ের গভীর থেকে হয়, ভাষ্যও লাগে না। এটা কিন্তু ভাষ্য লাগতে হবে না আপনাকে। ফৌজদারি 98 ধারার ভিতরে দেখেন এই 5টা কথা বলা আছে কিন্তু। আচ্ছা, আর যদি বলেন যে না একদম 98 ধারা সিম্পল আলোচনা কি, তাহলে চোরাই মাল, জাল দলিল, নকল সিল ইত্যাদি উদ্ধার করার জন্য আদালত কি করতে পারে? তল্লাশি পরোয়ানা প্রদান করতে পারে। তল্লাশি পরোয়ানা কি করতে পারে? প্রদান করতে পারে। ফৌজদারি কার্যবিধি 98 ধারা। কে বলতে পারবেন এই 5টা ক্ষমতা? কে? তাহলে বলেন, অনুমতি নিয়ে প্রবেশ,
তল্লাশি, মালামাল আটক, মালামাল ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ, ব্যক্তিকে গ্রেপ্তার। ব্যক্তিকে কি গ্রেপ্তার। পারবেন না ইনশাল্লাহ? পারবেন, আচ্ছা। ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী ধারা হলো 99 ধারা। 99 ধারার আলোচনার বিষয়বস্তু হলো যে আপনার অনেকটা, যদি সহজে বলি, এটা খুব একটা প্রশ্নমুখী হয় না। একটা ধারা পড়ছিলেন কিনা মনে আছে, যে গ্রেপ্তার করতে গেছেন, যেখানে গ্রেপ্তার করছেন এই স্থানটা 20 মাইলের বেশি, তখন কিন্তু আসামিকে আপনি সরাসরি না নিয়ে আইসা কি করছেন, ওই এলাকার ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করছিলেন। এটা কত দ্বারা? যে আসামিকে যদি গ্রেপ্তার করি আমার এলাকার বাইরে হয়, 20 মাইলের বাইরে হয়, 20 মাইলের দূরে হয়, তাহলে আসামিকে সরাসরি আমি নিয়ে আসবো না, না নিয়ে এসে কি করব, যে এলাকার ওইখানে যে ম্যাজিস্ট্রেট তার কাছে হাজির করব। এটা কত দ্বারা? ফৌজদারি কার্যবিধির 85 ধারা। ঠিক একইভাবে যদি তল্লাশি পরোয়ানা কার্যকর করতে যার এলাকার বাইরে যাবেন না, নাকি এলাকার বাইরে তল্লাশি করা যায় না? যায় কি না? যায়। আচ্ছা, তাহলে এই তল্লাশি যখন এলাকার বাইরে কার্যকর করতে যাবেন, ধরেন আপনি ঢাকা থেকে তল্লাশি পরোয়ানা কার্যকর করার জন্য চলে গেলেন নরসিংদী জেলায়। এখন নরসিংদী গিয়ে যদি কোনো মালামাল পান, তাহলে আপনি কি করবেন? আপনার কাজ হলো নরসিংদীর যে ম্যাজিস্ট্রেট তার কাছে এই মালামাল নিয়ে হাজির হওয়া। তিনি কি করবেন? এই মালামাল সহ পরবর্তী আপনাকে অনুমতি দিবেন যে ঠিক আছে তুমি মালামাল নিয়ে চলে যাও। অর্থাৎ তল্লাশি পরোয়ানা বলে তল্লাশি করে যদি এলাকার বাইরে যান, ওখান থেকে যদি কোনো কিছু উদ্ধার করেন, তাহলে কাজ কি? আপনার এলাকায় নিয়ে আসবেন, কিন্তু ওইখানে ম্যাজিস্ট্রেটের কাছে একটা রিপোর্ট করতে হবে। এই জায়গাটা বলা আছে আর কি 99 ধারা। যদি নাও নেন খুব অসুবিধা হবে না। ফৌজদারি কার্যবিধির আরেকটা ধারা হলো 99 শ টাইপের ক ধারা। ক ধারা 99 শ টাইপের ক। এইটা অনেক লম্বা আলোচনা, এক দ্বারা দিয়ে ইচ্ছা করলে একটা ক্লাস করানো যা, কিন্তু আমরা এতটা নিব না। 99 শ টাইপের কত হলো কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত এবং ইহার জন্য তল্লাশি পরোয়ানা প্রদান করার ক্ষমতা। এইখানে 99 শ টাইপের ক আছে, ক এর আবার এক আছে, একের আবার ক খ গ গ আছে। 99 শ টাইপের ক এর একের ক খ গ গ এগুলো মুখস্থ করতে গেলে আইন পড়া যাবে না, নিতে পারবেন না, অনেক কথা। যে কোনো কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত এবং তার জন্য কি তল্লাশি পরোয়ানা প্রদান করার ক্ষমতা। বিষয়টা কি? যদি কোনো ব্যক্তি দণ্ডবিধান 123 শ টাইপের ক, 124 শ টাইপের ক, 153 শ টাইপের ক, দণ্ডবিধি 292, দণ্ডবিধি আইনের 295 শ টাইপের ক, দণ্ডবিধি আইনের কত, দণ্ডবিধি আইনের 500 মেবি 5 বা 505 শ টাইপের ক দ্বারার কোনো অধীনের অপরাধ, অথবা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতির জন্য মানহানিকর কোনো কিছু, অথবা যে সমস্ত প্রকাশনাগুলো অশ্লীল বা কদর্য, গতে বলতেছে এমন কোনো প্রকাশনা যেগুলোর মাধ্যমে কোনো আমলযোগ্য অপরাধের প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তাহলে এই প্রকাশনাগুলোর জন্য সরকার কি করতে পারে? এগুলা গেজেট প্রকাশের মাধ্যমে বাজেয়াপ্ত করতে পারে। আদালত এগুলো উদ্ধার করার জন্য তল্লাশি পরোয়ানা দিতে পারে। সাব ইন্সপেক্টর থেকে উপরের পদমর্যাদার পুলিশ অফিসার এগুলা যেখানেই পাবে সেগুলা কি করতে পারে? তারা আটক করতে পারে। তাহলে এখানে কিন্তু অনেকগুলা কথা। প্রথম এমসিকিউ প্রশ্ন, ফৌজদারি কার্যবিধি আইনের 99 শ টাইপের ক ধারা মোতাবেক নিম্নের কোন কার্যক্রমটা সঠিক? অশ্লীল প্রকাশনা বাজেয়াপ্ত করার ক্ষমতা, অশ্লীল প্রকাশনা উদ্ধার করার জন্য তল্লাশি পরোয়ানা প্রদান করার ক্ষমতা, অশ্লীল প্রকাশনা কোনো স্থানে পাওয়া গেলে পুলিশ অফিসার কর্তৃক আটক করার ক্ষমতা, নাকি সব কয়টাই সঠিক? উত্তর হলো সব কয়টাই সঠিক। এখন প্রশ্ন হলো প্রকাশনা কোনগুলা অশ্লীল, খারাপ? প্রশ্ন আসবে যে ফৌজদারি কার্যবিধি আইনের কোন কোন প্রকাশনাগুলা অশ্লীল বা খারাপ প্রকাশনা হিসেবে গণ্য হবে, এরকম 5টা ক্ষেত্র লিখুন, 10টা ক্ষেত্র লিখুন। পারবেন? তাহলে দণ্ডবিধি পড়লে অটোমেটিকলি পারবেন। দণ্ডবিধি 123-এর ক, 24-এর ক, 153-র ক, 292, 295-এর ক, 505, 505-এর ক, এইখানে তো কতগুলো চলে আসে। তারপরে কি, যেগুলো প্রধানমন্ত্রী, স্পিকার, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতির বিরুদ্ধে লেখালেখি করে। এরপরে কি, যেগুলো অশ্লীল, কদর্য। এরপরে কি, যেগুলা প্রকাশনা বা যেগুলা বই পড়ে মানুষের মনে আমলযোগ্য অপরাধ করার প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাহলে আমরা বুঝলাম যে কোন প্রকাশনাগুলা অশ্লীল, কোন প্রকাশনাগুলা রাষ্ট্রদ্রোহী, এটা আমরা বুঝছি। এখন এই প্রকাশনাগুলোর বিরুদ্ধে ফৌজদারিতে ব্যবস্থা কি? ব্যবস্থা হলো 3টা। কি কি? বাজেয়াপ্ত করা, উদ্ধার করার জন্য তল্লাশি পরোয়ানা দেওয়া, পুলিশ অফিসার কর্তৃক এগুলা আটক করা। কি করা? আটক করার
ক্ষমতা। তাহলে আমরা যে অধ্যায়ের সিরিয়ালটা পড়তেছি, আমাদের এখান থেকে কোন জায়গাটা বের করা জরুরি? আমাদের বের করা জরুরি হলো কতিপয় প্রকাশনা উদ্ধার করার জন্য আদালত তল্লাশি পরোয়ানা প্রদান করতে পারেন। তল্লাশি পরোয়ানা কি করতে পারেন? প্রদান করতে পারেন। এখন উত্তর দেন। আচ্ছা, উত্তর হচ্ছে, উত্তর হচ্ছে ফৌজদারি। আমরা যে কথাটা বলবো এখন, যে ফৌজদারি কার্যবিধি আইনের, আমি একটা প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। আমি আসলে আজকে খুবই আন্তরিকভাবে লজ্জিত, দুঃখিত। কারণ তিনটা চারটা ডিভাইসে যখন ক্লাস হয়, তখন একটা ডিভাইস যদি হঠাৎ করে ডিসকোয়ালিফাই, অনেক লোক ক্লাস করতে পারে না, এটা কষ্ট হয়। তো এরকমটা আগে হয় নাই। তো আমি ওদের সাথে যোগাযোগ করে, আমি যেখান থেকে জুম নেই, এরা বাংলাদেশে সর্বোচ্চ সার্ভিস দেয়। এদের জুমের সার্ভিসটা এরা বাংলাদেশে ফার্স্ট, 1 নম্বর অবস্থানে আছে। কথা বুঝতে পারছি, কিন্তু এটা হচ্ছে একটা আপনার মানে ভার্চুয়ালি, তাই না? ভার্চুয়ালি না জায়গাটা, হয়তো চারটা ডিভাইসের একটা ডিভাইস হ্যাং করতে পারে। এটা মেনে নিতে হবে একটু আপনাদের, ঠিক আছে? তারপর আমি খুব বেশি টেনশন করছি এটা নিয়ে। আমি দেখেন আজকে আপনাদের ক্লাসটি আমি, আজকে দুপুর 2:30টার সময় আমি কক্সবাজার, আমি 2:30টার ফ্লাইটে আসছি 3:30টায়, এসে আমি অফিস করছি, অফিসের কাজ শেষ করে বাসায় আসছি 8টায়। 8টায় এসে 8টা 15 মিনিটে পুরাতন বেসের ক্লাস শেষ করছি। ওটা 9টা 25 পর্যন্ত পরে আপনাদের এই 9টা 26 আপনাদের লিঙ্ক দিছি। এখন কয়টা বাজে? 10টা, প্রায় 11টা বাজতেছে। তো আমি কিন্তু মানে চাচ্ছি যে আসলে যে পদোন্নতি পরীক্ষার যে জায়গাটা, আমি আমি যদি গ্যাপ দিই, আপনারা গ্যাপ হয়ে যাবেন। গ্যাপ হয়ে যায় এটা। কারণ আমি যদি দুর্বলতা শুরু করি, এখানে আপনাদের ভিতরে একটা দুর্বল ভাব চলে আসবে। এটা আমি কখনোই করি না বা করতে চাইও না। যদিও আমি এখন কোথাও বাইরে বেড়াইতে যাই, আমার মন কিন্তু এই জায়গায় পড়ে থাকে যে আমার ছাত্রদের ক্ষতি হয়ে যাচ্ছে। মানে আমি ইচ্ছা করলে আজকে থাকতে পারতাম কক্সবাজারে, অফিসে খুব একটা চাপ ছিল না বা ছুটির ভিতরে ছিল, কিন্তু আমি যেন আজকে রাত্রে ক্লাসটা মিস না হয়, আমি আমার ছোট ভাই ছিল সাথে, ওরা রেগে চলে আসছে আমি এখানে, ঠিক আছে? অথবা আমি সর্বাত্মক চেষ্টা করি যে মানে এই ক্লাসের জায়গাটাকে গুছিয়ে একটা ভালো রেজাল্ট করার জন্য। এবং আপনি ওই জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আশা করি একটা ভালো কিছু হবে ইনশাল্লাহ, সর্বোচ্চ চেষ্টাটাই করে যাব। ঠিক আছে? দোয়া করবেন যেন আল্লাহ আপনাদেরকে এবং আমাদের সবাইকে যেন সুস্থ রাখে ইনশাল্লাহ, এবং আল্লাহ পাক যেন তৌফিক দেয়, যেন আপনাদের জন্য এই পরিশ্রমটা করতে পারি। আচ্ছা, তাহলে 99 টাইপের প্রত্যেকটা দ্বারা কিন্তু একটা সংক্ষিপ্ত রূপ আছে। এই যে এত লম্বা আলোচনা করতেছি, আপনি কি পড়বেন জানেন? কি পড়বেন? বস্তু দ্রব্য দলিল নিয়ে হাজির হওয়ার জন্য আদালত বা পুলিশ নোটিশ দিতে পারে। 95, চিঠিপত্র বা টেলিগ্রাম ইত্যাদি কোনো ব্যক্তির নিকট জমা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিতে পারে। 96, 94, 95 ধারার আদেশ অমান্য করলে আদালত 96 ধারায় তল্লাশি পরোয়ানা দিতে পারে। 97 ধারা, যে স্থান তল্লাশি করবে আদালত সে স্থান নির্ধারণ করে দিতে পারে। 98, চোরাই মাল জাল দলিল কোনো স্থানে আসে, তাহলে ম্যাজিস্ট্রেট উদ্ধার করার জন্য তল্লাশি পরোয়ানা দিতে পারে। 99 দ্বারা, কি এলাকার বাইরে তল্লাশি করে কোনো মালামাল পাওয়া গেলে ওইখানকার ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে হাজির হইতে হবে। এই যে লাস্টে যে একটা একটা কথা বললাম, 2 সেকেন্ড করে একটা দাঁড়ান, এগুলো হলো বুলেট পয়েন্ট। এটা হচ্ছে আপনার পড়া। এখন আমি আপনাকে বুঝাইতে গিয়ে আমার দুনিয়ার কিচ্ছা কাহিনী বলতে হবে, বিভিন্ন দিকে যাইতে হবে, কিন্তু আপনি কি বুলেট পয়েন্টগুলো যখন মনে রাখবেন, তখন এই এক্সট্রা কথাগুলো অটোমেটিকলি আপনার ভিতরে চলে আসবে। কথা বুঝাইতে পারছি? অটোমেটিকলি কি আপনার ভিতরে আসবে। আর যদি আপনি মনে করেন না আমি একবারে সব লাইন টু লাইন মুখস্থ করে যাব, তাহলে কিন্তু আপনি আইন জগতে খুব একটা আগাইতে পারবেন না। টেকনিক্যালি আপনাকে নিতে হবে। আচ্ছা, 99 টাইপের ক এর আবার খ আছে, খ, খ, গ, গ আছে, ও আছে, এখানে অনেকগুলো কথা। এগুলো আমরা এখন পড়বো না, যদি সুযোগ আসে পরবর্তী আলোচনা করবো। এগুলো প্রশ্ন সাধারণত হয় না। এরপর আসেন, তাহলে 99 টাইপের ক দ্বারা, এটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে এটার প্রশ্নের উত্তর দিবেন। আপনি একজন আদালত, একজন ম্যাজিস্ট্রেট, আপনি কোন স্থানে জানতে পারলেন এমন একটা বই আছে, এমন একটা পুস্তক আছে, এই পুস্তকটা কি? অশ্লীল। এটার ভিতরে দুনিয়ার অশ্লীল সবকিছু, লেখা টাকা ইত্যাদি। তাহলে এই যে অশ্লীল পুস্তকটা আছে, আপনি একজন পুলিশ অফিসারের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে জানতে পারছেন যে খারাপ একটা বই কোনো স্থানে আছে। তাহলে এই বইটা উদ্ধার করার জন্য আপনি একজন আদালত বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবে কত ধারায় তল্লাশি পরোয়ানা দিবেন? ফৌজদারি কার্যবিধির 98 ধারায় দিবেন, নাকি 99 ক ধারায় দিবেন? এটা বলেন, এই উত্তরটা দেন আমাকে। ধারা কিন্তু দুইটাই পড়াইছি। তল্লাশি পরোয়ানা আপনি কত ধারায় দিবেন? 98 ধারায় দিবেন নাকি 99 কতে দিবেন? আঙ্গুলগুলো ওঠান যে কজন ভিডিও মোডে আছেন। 2 4 500 লোক 700 লোক ভিডিও মোডে দেখেন আপনারা, এটা খুব ভালো লক্ষণ। ভিডিও মোডে দেখে যারা, তাহলে কোন স্থানের ভিতরে যে বইটা আছে অশ্লীল বই, সংবাদ পাইছে, এটা উদ্ধার করার জন্য তল্লাশি পরোয়ানা কত ধারায় দিবেন? 98 ধারা নাকি 99 ক ধারা? রিপন শাহ, হাত তুলো। কোনটাই দিবা তুমি? তুমি ধরো ম্যাজিস্ট্রেট, 98 ধারায় দিবা নাকি 99 কতে দিবা?
আচ্ছা, এটার জন্য তল্লাশি পরোয়ানা দিতে হবে ফৌজদারি কার্যবিধি আইনের। আলী আকবর ভাই, শোনা যাচ্ছে এখন? শোনা যায়? আচ্ছা, আলী আকবর ভাই, শোনা যায় এখন? কথা বলেন। আপনার কথা আমি শুনবো না, আপনি কিছু বলেন। এটার জন্য যারা সঠিক উত্তর দিচ্ছেন 98, তাদের উত্তর সঠিক। যারা 99 ক দিচ্ছেন তাদের উত্তর ভুল। কারণ কি, এখন এই বইটা যে প্রকাশ করছে, যে প্রকাশনাটা, যে মেশিনটা, যে ছাপাখানাটা, একটা মেশিন আছে না, প্রকাশনা আছে না, একটা প্রকাশনা একটা আছে না? তাহলে ওই বইটা যারা প্রকাশ করছে সেই প্রকাশনাটার জন্য হলো তল্লাশি পুরানা 99 ক। আর এই বইটা বর্তমানে যার কাছে আছে সেটা উদ্ধার করার জন্য তল্লাশি পুরানো হলো 98। পার্থক্য বুঝতে পারছেন? বুঝতে পারছি? তাহলে 99 ক দ্বারা এই কাজটা কার বিরুদ্ধে? কোনো প্রকাশনার বিরুদ্ধে। কোনো প্রকাশনার বিরুদ্ধে। আর প্রকাশনা করা হয়ে গেছে, এখন এই পুস্তকটা বা বইটাই ভেজাল। এটা বাজে একটা বই, এটা একটা ভেজাল বই, এটা একটা জঙ্গি বই, যেটাই ধরেন আপনি। তাহলে এটা উদ্ধার করার জন্য তল্লাশি পুরানো হবে কত দ্বারাই? 98 দ্বারাই। ঠিক আছে। আচ্ছা, দণ্ডবিধি আইনের 340 থেকে শুরু করে দণ্ডবিধি আইনের 348 পর্যন্ত আলোচনা হলো অন্যায় আটক সম্পর্কিত। কি সম্পর্কিত? অন্যায় আটক। অর্থাৎ দণ্ডবিধি আইনের 340 দ্বারা হলো অন্যায় আটকের সংজ্ঞা। নর্মাল শাস্তি হলো দণ্ডবিধির 342। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে আটক রাখে তার শাস্তি 342। 3 দিন থেকে 9 দিন পর্যন্ত রাখলে শাস্তি 343। 10 দিন থেকে তার বেশি সময় রাখলে 344। যদি কোনো ব্যক্তির মুক্তির আদেশ কল্পে, মানে কোনো ব্যক্তিকে কি করা হয়েছে, মানে কারা অবরোধ করে রাখছে। কি অবরোধ? কারা অবরোধ, মানে কোনো ব্যক্তির মুক্তির জন্য রিটের আদেশ হয়েছে, তাকে অন্যায়ভাবে কারা অবরোধ করে রাখে, তাহলে তার শাস্তি হলো 345। অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 491 দ্বারা একটা কথা আছে, হেবিয়াস কর্পাস। হেবিয়াস কর্পাস জাতীয় আদেশ দানের বিধান যদি কেউ অমান্য করে, তাহলে তার শাস্তি হয় দণ্ডবিধানে 345। যদি গোপনে কেউকে গুম করে রাখে, গোপনে কারা অবরোধ করে রাখে, তাহলে তার শাস্তি হয় দণ্ডবিধির 346। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কি করার জন্য, সম্পত্তি ছিনায় নেওয়া অথবা কোনো অবৈধ কাজে বাধ্য করার জন্য অন্যায় আটক রাখে, তার শাস্তি হয় দণ্ডবিধির 347। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অপরাধের স্বীকারোক্তি আদায় এবং সম্পত্তি প্রত্যর্পণে বাধ্য করার জন্য অন্যায়ভাবে আটক বা অবরোধ রাখে, তাহলে তার শাস্তি হয় কত দ্বারা? 348। বলবেন এগুলা কেন বলতেছেন? দণ্ডবিধি আইন অনুসারে অন্যায় আটক একটা কগনিজেবল অফেন্স বা আমলযোগ্য অপরাধ। এটার সংজ্ঞা হলো 340। শাস্তি হলো দণ্ডবিধি আইনের 342 থেকে 300 কত 48 দ্বারা আটক। এখন অন্যায়ভাবে যদি আটক রাখে শাস্তি হবে না? শাস্তি হবে। এখন আদালত যদি জানে যে কোনো ব্যক্তি মাহফুজকে কে রাখছে, মাহফুজকে আপনার আক্তারুজ্জামান তার বাড়িতে অন্যায়ভাবে কি করে রাখছে, আটক করে রাখছে, তাহলে মাহফুজকে শাস্তি আগে দিবে, নাকি আগে মাহফুজ আগে কি আক্তারুজ্জামানকে শাস্তি দিবে, নাকি মাহফুজকে উদ্ধার করতে হবে আগে? মাহফুজকে উদ্ধার করতে হবে। এই জন্য মাহফুজকে উদ্ধার করার জন্য আদালত ফৌজদারি কার্যবিধি আইনের 100 ধারায় কি দিবে? তল্লাশি পরোয়ানা দিবে। তাহলে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির বাড়িতে আটকায় রাখে, তাহলে পুলিশ অফিসার নিম্নের কোন কাজটা করতে পারবে? ক, তাকে বিনা পরোয়ানায় ওই বাড়িতে বিনা পরোয়ানায় তল্লাশি করবে, নাকি আদালত থেকে তল্লাশির জন্য পরোয়ানা নিবে? উত্তর হলো আদালত থেকে তল্লাশির জন্য পরোয়ানা নিবে। নিবে কিভাবে? পুলিশ অফিসার আদালতের কাছে তল্লাশি পরোয়ানার জন্য আবেদন করবে। এটার জন্য বলা আছে কোথায়? পুলিশ আইনের 24, পুলিশ প্রবিধানের 213, ডিএমপি অধ্যাদেশের 19-এর ক দ্বারা। অর্থাৎ আপনি যে কোনো পরোয়ানার জন্য আবেদন করেন, ধরেন আপনার নাম হচ্ছে কি মাজারুল ইসলাম, তাহলে মাজারুল ইসলামের বাড়িতে কি আছে? অস্ত্র আছে। মাজারুল ইসলামের বাড়িতে কি আছে? অস্ত্র আছে। কে জানতে পারলো? পুলিশ জানতে পারছে। পুলিশ কি তার বাড়িতে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবে? পারবে অস্ত্রের জন্য? না। পুলিশ আইনে 24, যে কোনো অপরাধ সম্পর্কে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটকে জানাবে এবং আইনসঙ্গত পরোয়ানার জন্য কি করবে? আবেদন করবে। এই কথাটা বলা আছে পুলিশ আইনে 24, মামলা আরম্ভ করা, অর্থাৎ পুলিশ প্রবিধানের 200 কত 13 বিধি, এটা ডিএমপি অর্ডিন্যান্সের 19-এর ক, অন্যান্য অধ্যাদেশও বলা আছে। তাহলে আপনি যে আবেদনটা করলেন পুলিশ আইনে 24 এবং প্রবিধানের 213, অস্ত্র উদ্ধার করার জন্য আপনাকে আদালত পরোয়ানাটা দিল কত দ্বারাই? অস্ত্র আইনের 25 দ্বারাই। বোঝার চেষ্টা করেন। কোনো বাড়িতে চোরাই মাল জাল দলিল আছে, আপনি কি উদ্ধার করতে যাইতে পারেন বিনা পরোয়ানায়? পারবেন না। আপনি আবেদন করবেন কতটা মনে রাখবেন, এই তিনটা যদি মনে রাখেন আপনি 20টা প্রশ্নের বড় প্রশ্নের উত্তর দিতে পারবেন। তাহলে ওই বাড়িতে চোরাই মালের জন্য আপনি বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন না,
আইনে বলছে লাগবে পরোয়ানা, তাহলে আপনি কিভাবে উদ্ধার করবেন? পুলিশ আইনে 24, পিআরবি 213-তে আবেদন করবেন। এখন আদালত আপনাকে পরোয়ানা দিবে কত ধারায়? পরোয়ানা দিবে 98 ধারায়। ক ধারায়? 98 ধারায়। আমি শুনলাম আপনার নাম কি, মুরতাজ নাকি না মুরতেজ, যাই হোক, আহ, আপনাকে আটক রাখছে কে? উজ্জ্বলের বাড়িতে। তাহলে আমি তো পুলিশ আপনাকে উদ্ধার করতে যাইতে পারি না। এখন বলবেন 999 ফোন দিছে উদ্ধার করতে চলে গেছে, এটা এক বিষয় বাস্তবিক, আর আইনের কথা হচ্ছে আরেকটা। তাহলে ওই বাড়িতে যে আছে আমাকে কি করতে হবে? পুলিশ আইনে 24, পিআরবি 213-তে আবেদন করতে হবে। তখন ম্যাজিস্ট্রেট আমাকে একটা পরোয়ানা দিবে কত ধারায়? ফৌজদারি কার্যবিধি আইনের 100 ধারায়। ক ধারায়? 100 ধারায়। এখন আমি একটা বিষয় লক্ষ্য করলাম কি জানেন, আপনাদের এই এই ব্যাচগুলো পড়াইতে গিয়া, এটা আসলে মানে আমি জানি না কি হবে, মানে আগ্রহের জায়গাটা আপনাদের এরকম সৃষ্টি হয়েছে, এটা আমি কখনো কল্পনা করি নাই। একটা কথা বলি আপনাদের সংক্ষেপে শুনেন। যেমন ধরেন আমি আগে দেখছি যদি আমার ক্লাসের স্টুডেন্ট থেকে ধরেন 1500, লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে 160, 70, 200 সর্বোচ্চ। লক্ষ্য করেন বিষয়টা কিন্তু। তাহলে কত পার্সেন্ট হইতো এটা, পার্সেন্টেজটা? ধরেন যদি 1000 ছাত্র থাকে, লিখিত পরীক্ষার খাতা আমি পাইছি 100 বা 150 এরকম, খুব চিল্লাচিল্লি করে। কিন্তু আপনারা কি করছেন জানেন? 3000+ খাতা পাঠাইছেন আমাকে পরীক্ষার। মানে কোথায় গিয়ে দাঁড়াইছে আগ্রহের জায়গাটা, আমি শুধু এটা বলতেছি যে আপনি এই জায়গাটা যদি ধরে রাখতে পারেন, এটা কোথায় যে দাঁড়াবে দেখবেন অন্য কোনো জায়গার লোক খুঁজে পাবে না, সত্যিকার অর্থেই তাই। মানে আসলে মানে সুপার লেভেলের আগ্রহ না থাকলে আসলে এটা পসিবল না, এটা কোনোভাবেই সম্ভব না এটা। আপনি কি লেখছেন না লেখছেন কারটা এটা না, আপনি খালি পরীক্ষাগুলো অংশগ্রহণ করে যান, আপনার রেজাল্ট আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে পরে বলেন এত সহজ র্যাঙ্ক। আমি যে কত লোকের কাছে শুনলাম এই কথা, স্যার পদোন্নতি যে এত সহজ, এটা আমি আগে কেন বুঝলাম না, এটা আমি এই প্রসেসটাতে আগে কেন আসলাম না, এটা তো পড়লেই পাওয়া যায় দেখি। কয়েকদিন কষ্ট করলে এই কথাটাই বলতেছিলাম, একটা লাইন কেটে গেছিল। তাহলে আগ্রহের জায়গাটা হারায়েন না ভাই। আগ্রহ আপনি বলতে তাহলে আগ্রহ তো সবাই, তাহলে সবার কি হবে? সবাই ধরে রাখতে পারে না, সবাই। তাহলে এই পরীক্ষায় যদি 3000 লোক অংশগ্রহণ করে, পরবর্তী পরীক্ষায় দেখবেন আপনার খাতা 500 কমে গেছে, এর পরীক্ষায় দেখবেন যে আরো 500 কমে গেছে। আপনারাই দেখবেন এটা, এটা আপনারাই দেখবেন এরকমটাই ঘটে আসলে। ঠিক আছে। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের আমি কিন্তু পরে কি হবে এটা বলে দিচ্ছি, যে আপনাদের যে পরে কিটা ঘটবে এটা কিন্তু আমি এখনই বলে দিচ্ছি। কারণ আপনি কোন লাইনে থাকবেন এটা আপনি ভালো জানেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখন যে আসল প্রশ্নটা করবো আজকের ক্লাসের, এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবেন তারা পাস। রেডি সবাই? রেডি? এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবেন, যদিও বা ক্লাসটা মাঝখানে 5-7 মিনিট একটু আমাদের যান্ত্রিক ত্রুটি ছিল, এই প্রশ্নের উত্তর যারা দিবেন তারা আজকের ক্লাসে পাস। আমি আবার একটু বলে আসি যে আমরা 94 ধারা থেকে ধরেন 100 পর্যন্ত আলোচনা করছি, তাই না? 94 ধারা থেকে কত, 100 ধারা। তাহলে আপনাকে সময় দিলাম এই প্রশ্নের উত্তরের জন্য 1 মিনিট, যে 94 ধারা থেকে ফৌজদারি কার্যবিধি আইনের 100 ধারায় কারোটা দেখে কেউ লিখবে না, নিজের মনে চিন্তা করে নেবেন কে কি লিখতেছে দেখার বিষয় না। ফৌজদারি কার্যবিধি আইনের 94 থেকে 100 ধারার ভিতরে আদালত কয়বার তল্লাশি পরোয়ানা দিছে? 94 থেকে 100 ধারার ভিতরে আদালত কতবার তল্লাশি পরোয়ানা দিতে পারে বা দিছে? সবার প্রশ্নের উত্তর আমি ওপেন করে দিলাম, আপনারা সবাই উত্তরটা দেন, আমি একটু দেখি। ঠিক আছে। ফৌজদারি কার্যবিধির 94 থেকে 100 ধারার ভিতরে আদালত কতবার তল্লাশি পরোয়ানা দিল? লেখেন লেখেন সবাই লেখেন। আবার আপনি একটু দেখবেন যে সবাই কি সমান সমান লিখতেছে কিনা, নাকি কম বেশি আছে। কেউ 5 বার লিখতেছে, কেউ 6 বার, কেউ 4 বার, কেউ 3 বার, এরকম হচ্ছে না? হুম। শহরগুলো তো আর এক হচ্ছে না, কম বেশি হচ্ছে, তাই না? যে ফৌজদারি কার্যবিধি আইনের এটা যদি বুঝতে পারেন তাহলে লাভ আছে, যে 94 থেকে ফৌজদারি কার্যবিধি আইনের 100 ধারা পর্যন্ত আদালত কতবার তল্লাশি পরোয়ানা প্রদান করলো। আচ্ছা, ম্যাক্সিমাম উত্তর সঠিক হয়েছে। আবার কেউ কেউ আপনার 6 বার 7বারও লিখছে, বা যে কয়টা দ্বারাই কয়টা লিখছে। তাহলে ফৌজদারি কার্যবিধি 94 থেকে 100 ধারা পর্যন্ত তল্লাশি পরোয়ানা প্রদান করা হয় 4 বার। কয়বার? 4 বার। ভালো করে লক্ষ্য করেন, আর কিছু লেখেন না এখন। কি কি 4 বার? ফৌজদারি কার্যবিধি আইনের 94 এবং 95 ধারার বিধান যদি কেউ অমান্য করে,
তাহলে তল্লাশি পরোয়ানা প্রদান করা হয় ফৌজদারি কার্যবিধি আইনের 96 ধারায় একটা। 94 95 ধারার বিধান অমান্য করলে হয় কত ধারায়? 96। 94 95 ধারায় তল্লাশি প্রদান করার পরোয়ানা প্রদান করার নিজস্ব কোনো ক্ষমতা দেয়া নাই, 96 গিয়ে দিতে হবে। এই গেল একটা। চোরাই মাল, জাল দলিল, নকল সিল ইত্যাদি উদ্ধার করার জন্য তল্লাশি পরোয়ানা দেওয়া হবে কত ধারায়? 98 ধারায়। কয় ধারায়? 98 ধারায়। চলে গেল কয়টা? দুইটা। কোনো প্রকাশনা বাজেয়াপ্ত করা, কোনো প্রকাশনা বাজেয়াপ্ত করা বা ইহার জন্য তল্লাশি পরোয়ানা প্রদান করার ক্ষমতা দ্বারা হলো 99 শ টাইপেন ক দ্বারা। ক দ্বারা? 99 শ টাইপেন ক দ্বারা। অন্যায়ভাবে আটক বা অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার করার জন্য তল্লাশি পরোয়ানা দেওয়া হয় ক দ্বারা? 100 দ্বারা। বুঝছেন? এই চারটা দ্বারা। যদি চারটা দ্বারা বুঝেন তাহলে পরের দ্বারাটা বুঝতে আপনার জন্য খুব সহজ হবে। এখন প্রশ্ন হলো যে 96 98 99 ক 100 দ্বারাই যে তল্লাশি পরোয়ানা প্রদান করা হয়, এইখানে তল্লাশি পরোয়ানা প্রদান করা হলো মানে কি আপনাকে তল্লাশি করতে যেতে হবে না? যেতে হবে তো? যেতে হবে। ধরেন আপনার নাম হচ্ছে আক্তারুজ্জামান, আপনি 94 95 দ্বারা যে কোনো বিধান অমান্য করার জন্য তল্লাশি পরোয়ানা পাইলেন কত দ্বারাই? 96 দ্বারাই। ধরেন আপনি জাহিদুল ইসলাম, আপনি চোরাই মাল, জাল দলিল উদ্ধার করার জন্য তল্লাশি পরোয়ানা পাইলেন 98 দ্বারা। ধরেন আপনি কি 5G, আচ্ছা 5G তো কি এটা আমার নাম। ধরেন আপনি বাবলু, এসআই বাবলু, আপনি কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত করার জন্য তল্লাশি পরোয়ানা পাইলেন কত দ্বারাই? 99 ক দ্বারা। ঠিক আছে। আপনি আতিক রহমান, অন্যায়ভাবে আটক ব্যক্তিকে উদ্ধার করার জন্য তল্লাশি পরোয়ানা পাইলেন কত দ্বারা? হ্যাঁ, 100 দ্বারা। এখন এই ব্যক্তিগুলো যে তল্লাশি পরোয়ানা পাইলো, তল্লাশি করতে যেতে হবে না? যেতে হবে তো। তাহলে তল্লাশি পরোয়ানা কার্যকর করার জন্য ফৌজদারিতে কোনো পদ্ধতি দেওয়া হয় নাই। তল্লাশি কিভাবে করবেন এটা নিয়ম বলা আছে। গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে? সংখ্যাগত দ্বারা 75 দ্বারা। গ্রেপ্তারি পরোয়ানা কিভাবে কার্যকর করবেন নিয়ম বলা আছে কিনা? কত? 76 থেকে 86 দ্বারা। এখন আপনি এইখানে এসে পড়ছেন 94 থেকে 100 ধারার ক্ষেত্রে চারটা দ্বারাই তল্লাশি পরোয়ানা। তল্লাশি পরোয়ানা কিভাবে কার্যকর করবেন এরকম কোনো নিয়মের কথা বলা হয় নাই। নিয়ম কোথায়? নিয়ম ফৌজদারি কার্যবিধির 101 দ্বারাই একটা সূত্র বলে দিছে যে ভাই, তল্লাশি পরোয়ানা কার্যকর করার নতুন কোনো নিয়ম নাই। ফৌজদারি কার্যবিধির 101 দ্বারাই বলতেছে গ্রেপ্তারি পরোয়ানা যেভাবে কার্যকর করছো তল্লাশি পরোয়ানা তোমরা এইভাবেই কার্যকর করো। বুঝতে পারছো বিষয়টা? তল্লাশি পরোয়ানা ইতিপূর্বে তোমরা যেভাবে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করে আসছো, তল্লাশি পরোয়ানা এই নিয়মেই কার্যকর করবা। যেমন এটা কিরকম সম্ভব? ফৌজদারি কার্যবিধি আইনের 101 ধারার ভিতরে 11টা ধারা আছে। কয়টা ধারা? 101 ধারার ভিতরে 11টা ধারা বলা আছে। কি সে 11টা ধারা? বলতেছে ফৌজদারি কার্যবিধি আইনের 96, ফৌজদারি কার্যবিধি আইনের 98। আচ্ছা, ঠিক আছে, আপনি বের হয়ে যান। ফৌজদারি কার্যবিধি আইনের 96, 98, 99 ক 100 দ্বারা, এই চারটা দ্বারাই যখন তল্লাশি পরোয়ানা কার্যকর করতে যাবা তখন তোমরা ফৌজদারি কার্যবিধি আইনের 43, 75, 77, 79, 82, 83, 84 দ্বারার যে নিয়ম সেই নিয়মেই কার্যক্রম পরিচালনা করবা। এটা কিভাবে সম্ভব? ওই নিয়মে তল্লাশি পরোয়ানা কার্যকর করবো মানে কিভাবে? এটা সিস্টেম কি? তাহলে এইখানে ফৌজদারি কার্যবিধি আইনের 96, 98, 99 ক 100 এই চারটা দ্বারাই তো আমরা তল্লাশি পরোয়ানা কার্যকর করতে যাব, তাই না? যাব। প্রসেসগুলা কি? 43, 43-এর কথা বাদ বাদ দেন। 43-এর বাইরে গিয়ে গ্রেপ্তারি পরোয়ানা ধারাগুলা বলেন। এখানে 6টা ধারা বলেন। বলেন 75, 77, 79, 82, 83, 84। 6টা ধারা আবার সবাই সবাই আমার সাথে বলেন। বলেন 75, 77, 79, মানে একটা একটা করে মাইনাস। 75, 77, 79, 82, 83, 84। তাহলে ওই 75, 77, 79, 82, 83, 84 ওই নিয়মগুলা কিসের? গ্রেপ্তারি পরোয়ানার। এখন 101 দ্বারা এসে বলতেছে তোমরাও ওই নিয়মগুলোর মতো করে কি করবা? তল্লাশি পরোয়ানা কার্যকর করবা। যেমন উদাহরণ দিলে বুঝবেন। এখন আপনাকে বলা হচ্ছে আখতারুজ্জামান যে তুমি গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকর করতে পারবা।
তুমি গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকর করতে পারবা। আপনাকে বলা হয়েছে আখতারুজ্জামানকে কত ধারার ক্ষমতা বলে? 82 ধারার ক্ষমতা বলে। এখন আখতারুজ্জামানকে যদি বলা হয় যে তুমি তল্লাশি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকর করতে পারবা, তাহলে কত ধারার ক্ষমতা বলে? তাহলে ধারা বসাইতে হবে দুইটা। 101 ধারার নিয়মে 43 পরে বলতেছি ভাই, আপনাদের চার্ট অপশন বন্ধ না করলে শুধু লিখতে থাকেন ক্লাস বাদ দিয়ে। বুঝছেন, এটা হচ্ছে সমস্যা একটা। এই জন্য কয়েকদিন না যাওয়া পর্যন্ত এই জন্য আমি এই অপশনটা খুলে দেই না। তো পুরাতনরা যারা আছে তারা এখন এরকমটা করে না, কিন্তু আপনারা প্রচুর লিখতে দেখেন দেখি। প্রশ্ন না করলে কিছু লিখবেন না প্লিজ। ফৌজদারি কার্যবিধি আইনের 101 ধারার ক্ষমতার সাথে কত যোগ হবে? 82 ধারা। ধরুন পরীক্ষার হলে একটা প্রশ্ন আসছে, কি প্রশ্ন আসছে? যে 43, 75, 77, 79, 82, 83, 84। এইভাবে না বলি প্লিজ, এইভাবে না বলি। আচ্ছা, এইভাবে এইভাবে কথা বলা যাবে না প্লিজ। তাহলে একটা উদাহরণ দেই। কি উদাহরণ? গ্রেপ্তারি পরোয়ানার মেয়াদ কতদিন বলবৎ থাকবে ভাই বলেন তো? 75-এ বলতেছে আদালত বাতিল না করা পর্যন্ত, আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত, আত্মসমর্পণ না করা পর্যন্ত, তাই না? আপনি লিখতে পারবেন এই কথাটা। পরীক্ষার হলে প্রশ্ন আসছে তল্লাশি পরোয়ানার মেয়াদ কতদিন বলবৎ থাকবে, বলবে হ্যাঁ হ্যাঁ এটা আবার কেমন প্রশ্ন? তাহলে 101-এ বলা আছে না যে তল্লাশি পরোয়ানা কার মতো নিয়ম? গ্রেপ্তারি পরোয়ানার। তাহলে আবার 101-এর ভিতরে গ্রেপ্তারি পরোয়ানা 75 ধারার কথা আছে কিনা? তাহলে আপনি লিখবেন তল্লাশি পরোয়ানা আদালত বাতিল না করা পর্যন্ত, মালামাল উদ্ধার না হওয়া পর্যন্ত এর মেয়াদ বলবৎ থাকবে। তাহলে ধারা কয়টা বসাবেন? তল্লাশি দিয়ে আসতে ধারা দুইটা, 101, 75। 101, 75। আর যদি শুধু গ্রেপ্তারি পরোয়ানার প্রশ্ন আসতো তাহলে সে স্বাধীন, ধারা একটাই। বুঝাইতে পারছি? নেক্সট উদাহরণ। ধরেন প্রশ্ন আসছে যে গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ অফিসার অপর অফিসার দ্বারা কার্যকর করাইতে পারে, ধারা কত লিখবেন? 79। এটা তো পড়ে আসছেন, এটা তো বিশ্বাস করেন, মানেন। এখন প্রশ্ন আসছে যে তল্লাশি পরোয়ানা কি পুলিশ অফিসার অপর অফিসার দ্বারা কার্যকর করাইতে পারে? বলে ধুর, এটা কি কোনো কথা হইলো? এটা তো 101-এ বলেই দিছে যে হ্যাঁ ফৌজদারি কার্যবিধানে 101 ধারায় বলা আছে। এটাও কিসের মতোই হবে? গ্রেপ্তারি পরোয়ানার মতোই তল্লাশি পরোয়ানা অপর অফিসার দ্বারা কার্যকর করা যায়। তাহলে তল্লাশির প্রশ্নে ধারা দুইটা বসাইতে হবে। 101 ধারা হলো কি? ক্ষমতা। আর পদ্ধতিটা কোথায় থেকে নিয়ে আসছেন? 79 থেকে। তাহলে তল্লাশির প্রশ্নে ধারা দিতে হবে দুইটা, 101, 79। কথা বুঝাইতে পারছি? তাহলে একটা এমসিকিউ প্রশ্নের উত্তর দেন, তাহলে ক্লাস সমাধান হয়ে যাবে। নিম্নের কোন বাক্যটা সঠিক? তল্লাশি পরোয়ানা তল্লাশি পরোয়ানার নিয়মে চলবে। কঠিন এমসিকিউ প্রশ্ন কিন্তু। তল্লাশি পরোয়ানার নিয়মে চলবে। ক। খ। গ্রেপ্তারি পরোয়ানা তল্লাশি পরোয়ানার নিয়মে চলবে। গ। তল্লাশি পরোয়ানা গ্রেপ্তারি পরোয়ানার নিয়মে চলবে। ঘ। সব কয়টা সঠিক? এখন উত্তর দেন। ক্লাসে মনোযোগ না থাকলে এই প্রশ্ন উত্তর দিতে পারবেন না। তাহলে যারা 3 আঙ্গুল উঠাইছেন বা গ লেখছেন বা সি লেখছেন তাদের উত্তর সঠিক, মানে তারা ফুল অ্যাটেনশন ছিলেন ক্লাসে। অর্থাৎ প্রশ্নটা কি ছিল? যে তল্লাশি পরোয়ানা নিয়মে চলবে, এটা সঠিক না। গ্রেপ্তারি পরোয়ানা তল্লাশির নিয়মে চলবে, এটাও সঠিক না। তাহলে কি? তল্লাশি পরোয়ানা গ্রেপ্তারি পরোয়ানার যে নিয়ম সেই নিয়মে চলবে, এটা হলো প্রশ্নের কি সঠিক উত্তর। যেমন আরেকটা উদাহরণ যদি আমি দেই, যে এখতিয়ার এলাকার বাহিরে কি গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করা যায়? এই প্রশ্নের উত্তর কি হবে? বলবেন 83 ধারায় যায়। এখন যদি প্রশ্ন আসে তল্লাশি পরোয়ানা কি এখতিয়ার এলাকার বাইরে যায়, তখন ধারা কয়টা লিখবেন? তখন ধারা কয়টা লিখবেন? তখন ধারা লিখতে হবে দুইটা। কি কি? বাইরে যাওয়ার নিয়ম হলো কত? 83। কত ধারার বলা আছে এই কথাটা? 101 ধারায়। তাহলে আপনাকে লিখতে হবে হ্যাঁ, গ্রেপ্তারি পরোয়ানা যদি 83 ধারায় বাংলাদেশের যে কোনো স্থানে অন্য এলাকায় প্রেরণ করা যায়, 101 ধারায় বলা আছে তল্লাশি পরোয়ানা গ্রেপ্তারি পরোয়ানা নিয়মের ভিতরেই চলবে। আবার 101-এর ভিতরে 83 ইন্ডিকেট করা আছে। তাহলে তল্লাশি পরোয়ানাও এখতিয়ার এলাকার বাইরে প্রেরণ করা যায়। ধারা হলো 101 এবং 83। বুঝছেন? অতএব আরো সহজ কথা হলো, পরীক্ষার হলে গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত যে প্রশ্নটা আসবে গ্রেপ্তারি পরোয়ানা দ্বারা দিয়ে লিখবেন। যদি সেম প্রশ্নটা তল্লাশি পরোয়ানা দিয়ে আসে তাহলে 101 দ্বারা লিখবেন, এবং এই প্রশ্নটা গ্রেপ্তারি পরোয়ানার কোন অংশের সাথে মিল ওই ধারাটার সাথে কি করে দিবেন? বসায় দিবেন। মেসেজ ক্লিয়ার? এখন প্রশ্ন করবেন তাহলে এখানে 43 কেন আসলো? 43-এ বলতেছে পুলিশ অফিসার ব্যতীত অন্য ব্যক্তি যখন পরোয়ানা কার্যকর করবে তখন একজন ব্যক্তি সাহায্য করতে পারে না।
পারে। এই জন্য এটা বলতেছে কোনো ব্যক্তি যদি তল্লাশি পরোয়ানা কার্যকর করতে যায় তাহলে 43-এর মতো কোনো ব্যক্তিকে অপর ব্যক্তি কি করতে পারবে, সাহায্য করতে পারবে। এই জন্য এখানে 43 দ্বারা আসছে। বুঝাইতে পারছি? আজকে এই পর্যন্তই থাক। কালকে যেহেতু আবার ক্লাস আছে, কালকে যেহেতু আবার ক্লাস বুঝেন নাই, ইমাম ইমাম বাবু ভাই বুঝেন নাই, 101 দ্বারা বুঝেন নাই? আচ্ছা, না বুঝলে এটা স্বাভাবিক বিষয়, এটা হতেই পারে এরকম। আচ্ছা, সহজ। 43, 75, 77, 77, 77, 79, 82, 83, 84 এই ধারাগুলো কিসের ভিতরে আছে? 101 ধারার ভিতরে আছে। কখন? 96, 98, 99 ক এবং 100 ধারার তল্লাশি পরোয়ানা যখন কি করবেন, কার্যকর করবেন। তাহলে 101 দ্বারা বুঝতে গেলে আপনাকে আগে বুঝতে হবে 96, 98, 99 ক 100 ধারায় কি আছে, তল্লাশি পরোয়ানার কথা বলা আছে। তারপরে কি বুঝতে হবে? গ্রেপ্তারি পরোয়ানার সেই অংশগুলা, কোন অংশগুলা? 75, 77, 79, 82, 83, 84তে কি আছে, তাই না? সেটা বুঝতে হবে। এখন আপনি যদি আজকে ক্লাসে জয়েন করেন, যদি ফৌজদারি কার্যবিধির 75 থেকে আপনার 86-র ভিতরে কোনো ধারণা না থাকে, তাহলে কি 101 দ্বারা বোঝা পসিবল ভাই? বলেন, সম্ভব এটা? এটা পসিবল না। আচ্ছা, তাহলে হ্যাঁ হ্যাঁ, অনেকটা তাই রবিউল ভাইয়ের কথা। তাহলে একটা উদাহরণ দিই। এখন আমাকে প্রশ্ন করছে যে এখতিয়ার এলাকার বাইরে যখন পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে যাবে তখনকার কি পদ্ধতি অবলম্বন করবে? 84-এর 1, এখতিয়ার এলাকার বাইরে ম্যাজিস্ট্রেট বা পুলিশের কাছে যাবে। 2, তারা সাহায্য করবে, তারা স্বাক্ষর করবে, ক্ষমতা দিবে। 3, সরাসরি গিয়ে আসামি গ্রেপ্তার করা যাবে। এখন প্রশ্নটা গ্রেপ্তার দিয়ে আসে নাই, প্রশ্নটা আসছে কি দিয়া? এখতিয়ার এলাকার বাহিরে পুলিশ অফিসার তল্লাশি পরোয়ানা যখন কার্যকর করতে যাবে তখন কি পদ্ধতি অবলম্বন করবে? লেবেল ফৌজদারি কার্যবিধি আইনের 84-এর 1 ধারা এবং 101 ধারার ক্ষমতায় এলাকার বাইরে তল্লাশি পরোয়ানা কার্যকর করতে কার কাছে নিয়ে যাবে? ম্যাজিস্ট্রেট বা পুলিশের কাছে স্বাক্ষর করাইতে। কত লিখতে হবে? 84-এর 1-এর সাথে লিখতে হবে 101। 84-এর 2, এখতিয়ার এলাকার বাইরে ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার স্বাক্ষর করবেন, তাদেরকে তল্লাশি করার জন্য ক্ষমতা দিবেন। কত লিখবেন? 84-এর 2, 101। এলাকার বাইরে তল্লাশি করতে মালামাল উদ্ধার করতে দেরি হইতে পারে, ধ্বংস নষ্ট হয়ে যেতে পারে, তাহলে সরাসরি গিয়ে তল্লাশি পরোয়ানা কার্যকর করতে পারবেন। কত? 84-এর 3, 101। এখন এখানে 101 ব্যবহার করার দরকার নাই। কি? যদি প্রশ্নটা কিসের হয়? শুধু গ্রেপ্তারের জন্য হয়। তার মানে আপনি গ্রেপ্তারি পরোয়ানার ধারাগুলো স্বাধীন, আলাদা কোনো ধারা আনার দরকার নাই। তল্লাশি পরোয়ানার যেহেতু নতুন কোনো নিয়ম নাই, হ্যাঁ উত্তরপত্র দিব, রেজাল্ট দিব, সবই দিব ভাই। অনেকগুলা খাতা, আমাকে সময় দিতে হবে। আমি উত্তরপত্র কালকে দিয়ে দেবো, আপনারা মিলাই নিয়ে নিয়েন। আমাকে রেজাল্ট তৈরি করে দিতে আমাকে একটু সময় দিতে হবে। আপনারা পরীক্ষা দিয়ে আবার একটা মেসেজ দিচ্ছেন অনেকেই। এটা আপনি একবার কল্পনা করছেন যে এই খাতাগুলো দিতে কতদিন সময় লাগতে পারে? ঠিক আছে, একটু এই বিষয়টা একটু বিবেচনা করবেন। একটু একটু সময় দিতে হবে আমাকে প্লিজ। এক প্রশ্নের ভিতরে আপনি আরেকটা চলে যাচ্ছেন। তাহলে ফৌজদারি কার্যবিধির 101 দ্বারা কথা হলো এটাই যে 96, 98, 99 ক 100 দ্বারায় যখন তল্লাশি পরোয়ানা কার্যকর করতে যাব, আমরা বিদেশি কোনো নিয়মও মানব না, সামনে নতুন কোনো নিয়মে মানব না। আমরা পূর্বে যে গ্রেপ্তারি পরোয়ানার ভিতরে নিয়মগুলো পড়ে আসছি ওই নিয়মগুলোর মতো মেনেই তল্লাশি পরোয়ানা কার্যকর করব। কি নিয়ম? 75, 77, 79, 82, 83, 84 দ্বারার যে নিয়ম। এখন আবার একজনে বলছেন 43টা কেন আসলো? তাহলে আমি ধরেন গ্রেপ্তার করতে গেলাম, পরোয়ানা কার্যকর করতে গেলাম, কাকে? রাহাত উদ্দিনকে। আমি একজন ব্যক্তি, রাহাত উদ্দিন একজন ব্যক্তি, আমাকে আল মামুন একজন ব্যক্তি সাহায্য করতে পারে কি না? পারে। কিসের জন্য? ওই গ্রেপ্তারের জন্য। এখন আমি ধরেন একজন ব্যক্তি, আমি তল্লাশি পরোয়ানা কার্যকর করতে গেলাম, আমাকে আরেকজন ব্যক্তিকে সাহায্য করতে পারবে কি না? এই কথাটাও এখানে কি করছে, দিয়ে দিছে যে তল্লাশি পরোয়ানার ক্ষেত্রেও কোনো ব্যক্তি ব্যক্তিকে কি করতে পারে, সাহায্য করতে পারে, কোনো অসুবিধা নাই। এই জন্য, এই জন্য 43 ধারাটা এখানে আসছে। ফৌজদারি কার্যবিধি আইনের 94 ধারা, বস্তুদ্রব্য দলিল নিয়ে হাজির হওয়ার জন্য অনুসন্ধান তদন্তের প্রয়োজনে আদালত তল্লাশি পরোয়ানা, আদালত কোনো ব্যক্তিকে হাজির হওয়ার জন্য নোটিশ বা সমন দিতে পারে। 94-এর 1, সে নিজে হাজির হইতে পারে, অপরের দ্বারা ব্যবস্থা নিতে পারে। 2, সাক্ষ্য 123, 24 দ্বারা বিধানকে ব্যাহত করবে না। চিঠিপত্র ডাক পার্সেলের জন্য এটা প্রযোজ্য হবে না। 95, কোনো ডাক্তার বিভাগে রক্ষিত কোনো দলিলের জন্য হাজির হওয়ার নিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট জমা দেওয়ার জন্য ডাক বিভাগের ব্যক্তিকে আদালত আদেশ দিতে পারে। 95-এর 1, এগুলো উদ্ধার করার জন্য ডাক বিভাগের ব্যক্তির দ্বারা তল্লাশি করাইতে পারে। 95-এর 2, 94, 95 ধারার বিধান অমান্য করলে 96 ধারায় তল্লাশি পরোয়ানা দিবে। 96-এর 2, ডাক বিভাগের ইত্যাদির জন্য তল্লাশি দিতে গেলে মুখ্য মহানগর মুখ্য বিচারিক জেলা ম্যাজিস্ট্রেট লাগবে।
যে স্থান তল্লাশি করা হবে আদালত সেই স্থানের অংশবিশেষ উল্লেখ করে বা নির্ধারণ করে দিবে। যারা তল্লাশি করতে যাবে এই স্থানের বাইরে অন্য কোনো স্থানে তল্লাশি করবে না। ধারা হলো কত ধারা? 97। 98, যে বাড়িতে চোরাই মাল, জাল দলিল, নকল সিল, অশ্লীল কোনো স্ট্যাম্প, বস্তু ইত্যাদি আছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট বা অন্য কোনোভাবে জানতে পারবে, তাহলে সেগুলো উদ্ধার করার জন্য তল্লাশি পরোয়ানা প্রদান করবে। কনস্টেবল থেকে উপরের পদমর্যাদার অফিসারকে ক্ষমতা দিবে। 5টা ক্ষমতা প্রদান করতে পারবে। 5টা ক্ষমতা কি কি ক্ষমতা? ক্ষমতাগুলো কি কি মনে আছে? 5টা ক্ষমতা হলো কি? ফৌজদারি কার্যবিধি আইনের পারবেন ক্ষমতাগুলা? অনুমতি নিয়ে প্রবেশের করার ক্ষমতা, তল্লাশি করার ক্ষমতা, অনুমতি নিয়ে প্রবেশের ক্ষমতা, তল্লাশির ক্ষমতা, মালামাল আটক করার ক্ষমতা, ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করার ক্ষমতা। ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করার ক্ষমতা। আর এটা কি? ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করার ক্ষমতা। আরেকটা হচ্ছে কি করবে? যে ব্যক্তির কাছে এই মালামালগুলা পাওয়া যাবে সেই ব্যক্তিকে, যে ব্যক্তির কাছে এই মালামালগুলা পাওয়া যাবে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষমতা। ঠিক আছে? এটা কিন্তু প্রশ্নমুখী হইতে পারে, এই জন্য একটু মাথায় রাখবেন এই বিষয়গুলো। ফৌজদারি কার্যবিধি আইনের 99 ধারা, এখতিয়ার এলাকার বাইরে যদি কোনো স্থানে তল্লাশি করে কোনো মালামাল পাওয়া যায় তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হইতে হবে। 99 ক কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত বা ইহার জন্য তল্লাশি পরোয়ানা প্রদান করার ক্ষমতা। অন্যায়ভাবে আটক বা অন্যায়ভাবে অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে আটক করা হইলে সেই ব্যক্তি, অন্যায়ভাবে আটক ব্যক্তি উদ্ধার করার জন্য তল্লাশি করার, অন্যায়ভাবে আটক বা অবরুদ্ধ ব্যক্তিকে উদ্ধার করার জন্য তল্লাশি পরোয়ানার ক্ষমতা। ফৌজদারি কার্যবিধি আইনের 99 শ টাইপেন 100 দ্বারা আর 101 দ্বারা, 96, 98, 99 ক 100 দ্বারা এই তল্লাশি পরোয়ানা তল্লাশি পরোয়ানা কার্যকর করার সময় 43, 75, 77, 79, 82, 83, 84 দ্বারা বিধানসমূহ প্রযোজ্য হবে। কালকে এগুলো আবার আলোচনা করে সামনের দিকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।